স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন মেগা লাইভ টক শো বিএসআরএম গণতন্ত্র এখনের 582তম পর্বে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন চারজন অতিথি। আমার হাতে ডানে আছেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, আছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনেদ সাকি। আমার হাতে বামে আছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার। চারজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখনের আজকের বিষয় নির্বাচন, প্রতীক ও পিয়ার বিতর্ক। সেই সাথে আলোচনায় থাকবে যুক্তরাষ্ট্র সফররত প্রধান উপদেষ্টা সফর সঙ্গীদের যে হেনস্থার ঘটনা তা নিয়ে আলোচনা করব। আলোচনায় থাকবে সাম্প্রতিক সময়ের নানা জরিপ, সেই সাথে সমসাময়িক রাজনৈতিক ঘটনার প্রবাহ। আজকে আলোচনা শুরু করতে চাই জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মোটা দাগে দুটো বিষয়, প্রতীক এবং পিয়ার বিতর্ক। প্রতীক নিয়ে যদি শুরু করি, প্রশ্নটা এভাবে রাখতে চাই, 115টি নির্বাচনী প্রতীকের শাপলা নেই, কিন্তু আপনারা এভাবেই যদি বলি গো ধরে বসে আছেন শাপলাই লাগবে। সেই জায়গায় কিছুক্ষণ আগে হাসনাত আব্দুল একটি স্ট্যাটাস দিয়েছেন, উত্তর দিক থেকে সিগন্যাল নেই, ঠিক শাপলাতেই কেন লাগবে আপনাদের? আপনাকে ধন্যবাদ। আমরা গো ধরে নাই, আমাদেরকে দেয়া হবে না এইরকম একটা গো আছে মনে হচ্ছে। কারণ হলো যে আমাদের তো আলোচনাটা ডেভেলপমেন্ট আছে কমিশনের সাথে, এবং সেখানে 2 দফা চিঠিও দিয়েছেন। এই গতকালকে আমরা তাদের এই সিদ্ধান্তের পর আবার চিঠি দিয়েছি, এবং তারা যে আমাদের সাথে এক ধরনের প্রতারণা করছে ওইটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আমরা যখন আলোচনা করতে যাই নিবন্ধন নেওয়ার আগে, তখন কিন্তু তারা যখন ওই সিদ্ধান্ত নিল যে 150টা নতুন প্রতীক তারা অন্তর্ভুক্ত করবে, তখন কিন্তু আমরা শাপলার কথাটা তখন থেকে এসেছিল, এবং তারা বলেছিল যে হ্যাঁ এটা আমরা অন্তর্ভুক্ত করব। এবং আপনি জানেন যে নাগরিক ঐক্য এই প্রতীকটা চেয়েছিল আজকে প্রধান নির্বাচন কমিশন বলেছেন। এটা তো মার্কা হিসেবে আলোচনায় ছিল, পরবর্তী তালিকাতেই নেই। হ্যাঁ, এখন তালিকায় নাই, তারা তখন এটা আলোচনায় রেখেছে, এবং আলোচনায় রাখবে বলেই আমরা যখন নিবন্ধনের জন্য জমা দিলাম তখন আমরা শাপলা প্রতীক চাই, এবং ওই পর্যন্ত সব ঠিকঠাক ছিল। পরবর্তীতে তারা আমরা নিবন্ধনের সময় যখন শাপলা প্রতীকটা চাইলাম, এবং এরপরে আমরা সারা দেশে জুলাই পদযাত্রার মধ্যে শাপলার মানুষ দেখেছে যে যেহেতু এটা আমরা চেয়েছি, ফলে মানুষজন শাপলা টাপলা নিয়ে এসছে। এখন হচ্ছে তারা তখন বললো যে এটা যে প্রথম যে কথাটা নির্বাচন কমিশন বললো যে এটা যেহেতু জাতীয় প্রতীক তাই এটা দেওয়া যাবে না। তখন আমরা তাদেরকে লিখিতভাবে বলেছি যে কেন এটা জাতীয় প্রতীক না, এটা তো জাতীয় প্রতীক না, শাপলা তো জাতীয় প্রতীক না। আর আমরা তো ইভেন ভাসমান শাপলা, পানিতে ভাসমান শাপলা, এটা মার্কা হিসেবে চাই নাই। পানিতে ভাসমান শাপলা আর শাপলার মধ্যে পার্থক্য আছে। ধরেন আপনার ব্যালটে থাকবে কি, আমরা যেভাবে যাচ্ছি শুধু শাপলা থাকবে, পানিতে ভাসমান শাপলা থাকবে না, কিন্তু আপনার প্রতীক কি? পানিতে ভাসমান শাপলা। তারপর ধানের শীষ আছে, ওখানে সোনালী আঁশ আছে, তারা আছে। এখন ধানের শীষ এবং তারা তো দুটো দল, এক্সিস্টিং দলের ইতিমধ্যেই এটা মার্কা, বিএনপি এবং জেএসডি। তো তখন যখন আমরা বললাম যে জাতীয় প্রতীক, আপনারা যে বলছেন জাতীয় প্রতীক, এটা একটা ভুল আইনি ব্যাখ্যার উপর দাঁড়িয়ে আছে, তখন আবার তারা এটা বলা বন্ধ করলো, এটা জাতীয় প্রতীক এই কথাটা তারা বলা বন্ধ করেছে। সর্বশেষ যেটা হচ্ছে আমাদেরকে খুব অবাক করেছে যে 3 অগস্ট লাস্ট যখন আমরা মিটিং করলাম তাদের সাথে, আমাদের নির্বাচনী টিম, তার প্রধান নির্বাচন কমিশনার হঠাৎ করে বললেন যে এটা আইনি বাধা নাই, কিন্তু এটা যেহেতু ডিজিএফআই এর লোগো, সুতরাং এটা দেওয়া যাবে না, এটা উনি বললেন। তখন আমরা বললাম যে বাংলাদেশ বিমানের এই যে আমাদের প্রিয় ভাইয়ের পার্টির মার্কা ইগল, তারপর হচ্ছে পুলিশের মধ্যে আছে বিমান বাহিনীর, ওইটা বলতে পারেন। হ্যাঁ, বিমান বাহিনীর। তারপর হচ্ছে আপনার পুলিশের আছে হচ্ছে আপনার ধানের শীষ। তারপর আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট আছে দাঁড়িপাল্লা। তো ওই সমস্ত এই মার্কাকে আমরা বাতিল করে দিব, দেওয়া যাবে না। তো হঠাৎ করে কেন ডিজিএফআই এর কথা তারা তুললো আমরা জানি না, এবং পরিষ্কারভাবে তিনি বলেছেন যে আইনি কোনো বিষয় না। এখন পর্যন্ত দেখেন আজকে সিইসি রিয়াকশন কি বলেছে, যে এটা কেন দেওয়া যাবে না ব্যাখ্যা করবো না। এবং আমরা এখন আপনি একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, আপনি কেন ব্যাখ্যা করবেন না? আমরা তো বলেছি যে আমরা কেন এটা চাই বা আমরা কেন এটা দিতে হবে। আজকে আবার তারা দেখেন নাগরিক ঐক্যকে, এতদিন পর্যন্ত কিন্তু নাগরিক ঐক্যর কথাটা আনে নাই, কিন্তু যেহেতু আমাদেরকে দেওয়া যাবে না, যে দুর্জনের যেহেতু ছলের অভাব নাই, এখন আমাদেরকে দেওয়া যাবে না, এখন নাগরিক ঐক্য এটা প্রতীক না পেলে কিভাবে নির্বাচন হয় দেখে নেবেন সাজ্জিদ আলম। না, এটা তো একটা রাজনৈতিক বক্তব্য। আর যদি আপনাকে না দেয়, ধরেন আমাদের সাকি ভাইদের পার্টিকে লম্বা সময় অযথা দেয় নাই, তখন এটা কি এটা একটা রাজনৈতিক ইস্যু ছিল, এবং এটা একটা আদালতের ইস্যু ছিল। তো আমরাও এটা রাজনৈতিকভাবে এবং আইনি প্রক্রিয়া এটার মধ্যে দিয়ে যাবো, যা যা আমাদের করণীয় সেটা আমরা করব। কিন্তু তারা যে কোনো রকম কারণ ব্যাখ্যা করছে না যে কেন এটা দেওয়া যাবে না। ওই একবার একটা কথা বলেছিল যে এটা হচ্ছে আপনার জাতীয় প্রতীক, পরবর্তীতে যখন এটা এটা খুব এভিডেন্ট যে এটা জাতীয় প্রতীক না, এবং বাংলাদেশের সংবিধানের 4-3 অনুচ্ছেদের মধ্যেও যদি আপনি দেখেন জাতীয় প্রতীকের যে সংজ্ঞা, এটা পড়ে না। ইভেন ওই জাতীয় প্রতীক বিধি 1972 সাল যেটা, ওখানে কিন্তু আমাদের জাতীয় প্রতীকের নকশা, এমনকি রং, পুরোটাই নথিবদ্ধ আছে। এই প্রতীকের জন্য আপনারা কত দূর পর্যন্ত যাবেন? কত দূর পর্যন্ত যাব সেটা তো সময় বলে দেবে, কিন্তু এই পর্যন্ত আমরা আমাদের লিগ্যাল এক্সপার্টদের সাথে কথা বলছি, এবং এটা নিয়ে আমরা কিভাবে রাজনৈতিকভাবে এটাকে মোকাবেলা করব সেটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা চলছে। তবে আমরা শাপলার ব্যাপারে সিরিয়াস। অনর, হ্যাঁ অনর, জি, আবার আপনার কাছে আসবো। ব্যারিস্টার রুমিন ফারহানা, এই যে প্রতীক আজকে আমাদের আলোচনার বিষয়, প্রতীক এবং পিয়ার বিতর্ক মোটা থেকে যে প্রতীক নিয়ে শাপলার পক্ষে
জাতীয় নাগরিক পার্টির যে অবস্থান এবং এই যে উত্তর দিককার এক ধরনের সিগন্যাল না থাকার কারণে না পায় এবং নির্বাচন হয় কিভাবে দেখে নেওয়ার হুমকি বিএনপি কিভাবে দেখছেন? না, এখানে উত্তর দিক থেকে সিগন্যালের কথাটা কোথা থেকে আসলো? হ্যাঁ, মানে এটার তো আসলে কোনো এভিডেন্স নাই, এটা তো কোনো গণমাধ্যমেও মানে ইন্ডিপেন্ডেন্ট বরাত দিয়ে আসেনি, বা ইসি খুব পরিষ্কার বলেছে যে তারা আসলে এই ব্যাপারে কোনো কথা বা কোনো কারণ তারা দেখাবে না, তারা জানাবে না। এবং এই প্রতীকটা নিয়ে দীর্ঘদিন ধরে আমি দেখলাম যে জাতীয় নাগরিক পার্টি তারা চাইছে প্রতীকটি, এবং একটা পর্যায়ে এটা এমন একটা অবস্থা এখন এসে দাঁড়িয়েছে যেটা একটা জেদাজেদির পর্যায়ে চলে গেছে যে কেন দেবে না, এবং এটা এমন একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করছে যাতে মনে হতে পারে যে এই প্রতীকটি পাওয়া না পাওয়ার উপরে নির্বাচনের হারা জেতা নির্ভর করে। বিষয়টি কিন্তু সেরকম নয়। ধরুন, নৌকা একটি প্রতীক হয়ে উঠতে, ধানের শীষ একটি প্রতীক হয়ে উঠতে, এবং দাড়িপাল্লা একটি প্রতীক হয়ে উঠতে, এগুলোকে কিন্তু দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে। শুরুতেই কিন্তু এই প্রতীকগুলো ব্র্যান্ড হয় নাই, দলের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে, রাজনীতির পথ চলার মধ্যে দিয়ে ধীরে ধীরে এটি ব্র্যান্ডে পরিণত হয়েছে। সো এখন জাতীয় নাগরিক পার্টি যেহেতু নতুন একটি রাজনৈতিক দল, তাদেরকে যেই প্রতীকে দেয়া হোক না কেন, যদি তারা রাজনীতির মাটিতে শক্তভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারে, যদি তারা সত্যিকার অর্থে একটি নতুন রাজনীতি, নতুন বন্দোবস্ত, যে কথাগুলো তারা বলেছে সেটার একটা সফল বাস্তবায়ন তারা তাদের পথ চলায় দেখাতে পারে, তাহলে যেই প্রতীকই তাদের দেয়া হোক সেটাই একসময় না একসময় ব্র্যান্ড হিসেবে দাঁড়িয়ে যাবে। সো কোন প্রতীক আসলে আপনি বরাদ্দ পাচ্ছেন সেটি হয়তো গুরুত্বপূর্ণ, কিন্তু সেটি আসলে আপনার আগামীর ভবিষ্যৎটা কখনোই তৈরি করে দেয় না। ধরুন, শাপলা প্রতীক যদি এখন এনসিপিকে বরাদ্দ দেয়া হয়, সামনে 2026 সালে যে নির্বাচন, সেটি কি কোনো না কোনোভাবে এনসিপির জন্য সহজ হয়ে যাবে? না। বা অন্য কোনো প্রতীক যদি তারা পায়, সেটা কি তাদের পথ চলাকে আরেকটু কঠিন করবে? না। তবে আমার মনে হয় যে এই ছোট 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 ব্যাপারগুলোতে একেবারে ইগো ইস্যু না করে ফেলে, যেটা কেন দেয়া হবে না, না দিলে আমরা একদম নির্বাচনই হতে দেব না। কেউ কেউ বলছেন কি করে না দেয় আমরা দেখে নেব, নাসিরউদ্দিন পাটোয়ারি ঠিক এই ল্যাঙ্গুয়েজে, কিভাবে না দেয় দেখে নেব, এটা না এক ধরনের হুমকির মতো শোনায়। আজকে যেটা প্রধান নির্বাচন কমিশনার বললেন যে খেলার আগেই যদি খেলোয়াড়রা সবাই ফাউল করার হুমকি দিতে থাকে, তাহলে তো এই খেলা তো সফলভাবে পরিচালনা করা সম্ভব নয়। আমাদের মূল লক্ষ্যটা কি, আমাদের গোলটা কি? আমাদের গোলটা হচ্ছে একটা গণতান্ত্রিক বাংলাদেশে উত্তরণ। আমাদের গোলটা হচ্ছে একটা বাক স্বাধীনতা আছে, গণতন্ত্র আছে, আইনের শাসন আছে, সুবিচার আছে, ন্যায় বিচার আছে, এবং বৈষম্য অবসান হোক, এরকম একটা বাংলাদেশ। সো কোথাও না কোথাও থেকে তাকে যাত্রাটা শুরু করতে হবে। সেই শুরুটার আগে যদি ছোট্ট ছোট 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 ব্যাপার নিয়ে দলগুলোর মধ্যে ভীষণ রকম মানে ফাইট চলতে থাকে, তাহলে আমার মনে হয় না যে আমরা ব্রডার সেই গোলটা অ্যাচিভ করতে পারবো। জি, আবার আপনাদের আসবো পরবর্তীতে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক কি আসলে খুব গুরুত্বপূর্ণ ইস্যু হবে কিনা? যদি নাই হয় তাহলে এই যে শাপলা প্রতীক নিয়ে। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আমার কাছে যেটা মজা লেগেছে সেটা হচ্ছে যে সচিব মহোদয় বলছেন যে শাপলা দেওয়া যাচ্ছে না, তবে নৌকা খালি আছে। এখন নৌকাটা কেন খালি আছে এবং এটা উনি কি মানে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন কি না, যে যেহেতু এনসিপির নেতৃত্বে অথবা ওনাদের এই ফ্রন্ট ফেসের নেতৃত্বে গণ অভ্যুত্থান হয়েছে এবং যাদেরকে তারা পরাজিত করেছে, কাউকে ফেরত পাঠায় দিয়েছে, কাউকে দিল্লি পাঠায় দিয়েছে, তো যেটা আছে সেটা হচ্ছে নৌকাটা আছে আমাদের নদীতে, পানিতে, এটা এখনও চলে যায় নাই। তো যেহেতু শাপলাটা পানিতেই থাকে, তো ওই পানিতেই ভাসে অন্য একটা জিনিস সিমিলারলি নৌকাটা আছে, তো এইটার বদলে ওইটা নিয়ে নিতে হয়, কারণ দুইটাই ভাসে পানির উপরে। তো এখন আমি জানি না সচিব মহোদয়ের এই মানে ইস এ পারহ্যাপস ভেরি ডিপ সেন্স অফ পলিটিক্যাল হিউমার, ওইটা আমরা বুঝে উঠতে পারিনি। আমার কাছে মনে হয়েছে যে আসলে একটা ফিক্স প্রতীক থাকার দরকার আদৌ আছে কিনা। লোকাল ইলেকশনে প্রতীক চেঞ্জ হচ্ছে না, প্রতি ইলেকশনে তো চেঞ্জ হচ্ছে। তুলে ধরেন এই ধানের শীষ, নৌকা, লাঙ্গল, দাড়িপাল্লা, এই ফিক্স প্রতীক আসলে দরকার কেন? আপনি একটা টার্মের জন্য লটারি করে দিয়ে দেন। প্রতীকের সুবিধা যেমন আছে, অসুবিধাও আছে। ফিক্স প্রতীক থাকার সুবিধা হচ্ছে আমাদের দেশের যেহেতু আর্থসামাজিক বাস্তবতা, শিক্ষা দীক্ষা, এগুলোর হারের ডিফিকাল্টিজ আছে, মানুষ এখনও পলিটিক্সটাকে ইস্যুতে নিয়ে অ্যাড্রেস করতে পারে না, তো সে দেখে কিছু আইকনিক ফিগারকে তারা চেনে, আর হচ্ছে প্রতীকটাকে তারা দেখে। তো এইটাকে যদি আপনি প্রতীকটা বদলায়া দেন, সুবিধা হচ্ছে যে মানুষ পলিটিক্সে ফিরে আসবে, যে আসলে এইটা কোন দল, মানে এই দলটা আসলে কি চায়। কিন্তু এখন যেটা হচ্ছে যে আচ্ছা ধানের শেষ, ও আচ্ছা লাঙ্গল,
নৌকা প্রতীক দেখে ভোট দেওয়ার যে কালচার, তা আমি ফিল করি মাঝে মধ্যে যে কোনো পক্ষেরই পারহ্যাপস এত রিজিড হওয়ার কিছু নাই। পুরো জাতীয় প্রতীক টতীক সব ফালায় দেওয়া দরকার, প্রতি ইলেকশনে বরাদ্দ হবে, লটারি করে হবে, যে যেটা পায় সেটা নির্বাচন করবে। ব্যক্তি তার ইমেজ, দল তার পলিসি, তার ইস্যুস দিয়ে জনগণকে উইন ওভার করা দরকার। তো এই জন্য আমার মনে হয় খুব একটা মাইনর ইস্যু, বাট অফকোর্স এভরিবডি হ্যাজ দেয়ার ওন পলিটিক্স। দুপক্ষই তো অনেকটা অনর অবস্থানে। আমার কাছে মনে হচ্ছে অনর অবস্থানের জায়গাতে সবসময় রাষ্ট্রকে কম্প্রোমাইজ করতে হয়, কারণ নাগরিক সত্তার জায়গা থেকে নাগরিকরা দেখবেন যে, টিচাররা দেখবেন, আপনি যদি প্রেস ক্লাবের সামনে যান, ন্যাশনাল যে টিচারদের রেজিস্ট্রেশন প্রসেস আছে, এই প্রসেসে ফাউল করেছে যারা ভাইবা নিয়েছে। ভাইবার নাম্বারটা যোগ হওয়ার কথা না, কিন্তু ভাইবাটাকে নাম্বারে যোগ করে হাজার হাজার স্টুডেন্টকে ফেল করে দিয়েছে। তারা প্রায় মাসখানেক ধরে এখানে অনশন করতেছে, অবস্থান কর্মসূচি পালন করছে। রাষ্ট্র কম্প্রোমাইজ করছে না কেন? একটা অন্যায় কাজ হয়েছে। তথ্য আপাদের ব্যাপারে আমি বারবার বলেছি যে তথ্য আপার এখানে ৭২ দিন অনশন করেছে, কিন্তু করাপ্ট পিডি, ডিপিডি, সচিব এই চক্র মিলে তাদের এই দাবিটাকে ন্যায্যভাবে ডিল করে নাই। ঠিক এইভাবে দেখবেন যে আপনার ঢাকা কলেজে একটা আন্দোলন চলতেছে এখন, যে 7 কলেজকে একটা ইউনিভার্সিটিতে করবার মধ্য দিয়ে সেন্ট্রাল ইউনিভার্সিটি করবে, ঢাকা কলেজকে তারা সায়েন্স ফ্যাকাল্টির 5টা সাবজেক্টের একটা ফ্যাকাল্টি করছে। তাহলে এখন ঢাকা কলেজটা তো সারা দেশে প্রতিষ্ঠিত হয়েছে একটা ইন্টারমিডিয়েট কলেজ হিসেবে। এই কলেজের হিস্ট্রি, ঐতিহ্য, তার নেচার অফ কলেজিয়েট সিস্টেম, এই টোটাল ব্যবস্থাপনাটা নিয়ে তারা খুব অসন্তুষ্ট। আবার ইডেন কলেজ এবং বদরুন্নেসা কলেজের নেচার হচ্ছে এটা গার্লস অনলি কলেজ, তো সেখানে 7 কলেজের ওই ক্রাইটেরিয়াতে পড়লে তো এখানে ছেলেরাও ক্লাস করতে যাবে, তো বদরুন্নেসা এবং ইডেনের মেয়েরা আবার এটাতে কমফোর্টেবল না। তাহলে এই যে তর্কগুলো চলছে যে আমি 7 কলেজটাকে একটা ইউনিভার্সিটি করব, কিন্তু আবার অন্যগুলোকে অ্যাড্রেস করতে পারছি না, নতুন সংকট তৈরি হচ্ছে। তো এইরকম মনে হচ্ছে যে রাষ্ট্র বাংলাদেশে প্রচুর গোয়ার্তুমি করে আর কি, মানে একটা সিম্পল জিনিসকে সিম্পলি ডিল করে না, অ্যাড্রেস করে না। শাপলা চাইছে, সমস্যাটা করে দিয়ে দেন, অথবা সবগুলো বাতিল করে দেন। দিন শেষে কম্প্রোমাইজ রাষ্ট্রকে করতে হয়, বড় সত্তাকে, ক্ষমতাবানকে কম্প্রোমাইজ করতে হয়। জি, আবার আপনার কাছে আসবো। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনাস থাকে যে দিন শেষে রাষ্ট্রকে আসলে কিছুটা কম্প্রোমাইজ করা উচিত শাপলা প্রতীক নিয়ে, এবং যেই বিতর্কগুলো গত কয়েকদিন ধরে চলছে, সবশেষ যদি হাসনাত আব্দুল্লাহ স্ট্যাটাসটিকেও ধরি, আপনি কিভাবে দেখছেন এই প্রতীক বিতর্ক? সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। না, আপনাদের রাজনীতিতে আলোচনার খোরাক দরকার, সেই বিষয়গুলো তো আছেই, ফলে অনেক স্টেটাস নিয়ে আমরা কথাবার্তা বলি আজকাল। তো এমনিতে এই প্রতীকের বিষয়ে একটা বিষয় যে, যেহেতু আমরা আমাদের মঞ্চভুক্ত একটি দল নাগরিক ঐক্য, যেটা সভাপতি মাহমুদুর রহমান মান্না, তারা আগে শাপলা প্রতীক চেয়েছে এবং তাদেরকে চিঠি দিয়ে এটা দেয়া যাবে না জানিয়ে দিয়েছে। ফলে নির্বাচন কমিশন এখন একটা বিপদে আছে, মানে এটা হকদার অন্য এক পার্টি হয়ে আছে, এবং তারা যদি কোনোভাবে এটাতে সংক্ষুব্ধ হন, তারা তখন আবার আদালতে যাবেন। ফলে এটা একটা জটিলতার জায়গা আছে। আর বাকিটা তারা কি করবেন তারা জানেন, কিন্তু এইটা আমার ব্যক্তিগতভাবে বলেন অথবা আমাদের দলের দিক থেকে আমরা খুব মানে রিজিড নই আর কি। যেমন আমরাও রেলগাড়ি চেয়েছিলাম, কিন্তু তখন তারা বলেছিলেন যে এইটা নাই, এখন রেলগাড়ি অন্তর্ভুক্ত করতে হলে আপনাদের আবেদন করতে হবে, তারপর সেটা যাবে, গিয়ে অনুমোদন হয়ে আসলে তারপরে সেটা আমরা দীর্ঘ প্রক্রিয়া, একটা তো দীর্ঘ প্রক্রিয়া। এমনিতে আমাদের 5 বছর আটকে আছে, তারপরে আবার যদি আমরা আরো 1 বছর ধরে ঝুলতে থাকি প্রতীকের জন্য, কারণ আমরা অ্যাভেলেবেল যা ছিল তার মধ্যে মাথাল মার্কা আমরা নিয়েছি। আমাদের নিজেদের ধারণা হচ্ছে যে কথাটা কিছুটা রুমিন ফারহানা প্রথমে বললেন, যে মানে একটা পলিটিক্যাল পার্টি যখন মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, আদরণীয় হয়ে ওঠে, তখন তার প্রতীকও ওইভাবে মানুষ গ্রহণ করে। ফলে এটা নির্ভর করবে যে প্রতীকের সৌন্দর্যে না, রাজনৈতিক দলটি আসলে কিভাবে এখানে আছে। যেমন ধরেন বাংলাদেশে সবচেয়ে একদিক থেকে মাঝখানে একটা বড় এখনো মানে টাইগার, মানে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমকে তো টাইগার হিসেবে, আমাদের ওইখানে বোধহয় একটা ইয়েও আছে, বাঘ বোধহয় বিভিন্ন ইয়ের প্রতীকও হয়। তো সেখানে ধরেন বাঘ প্রতীক কিন্তু ইলেকশনে আছে, কিন্তু বাঘ প্রতীক পাওয়ার কারণে তার কিন্তু ভোট টোট বাড়ছে না। তো এটা একটা বিষয় আর কি, যে প্রতীক অনেক ইভেন পরিচিত এবং জনপ্রিয় হলেও আবার ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলছেন প্রতীক ছাড়াই নির্বাচন করা।
হ্যাঁ, সেটার আরেকটা মাঝে যা আছে সেটা হয়তো সব দল এখন একমত হবে না, যাদের জন্য প্রতীক সুবিধাজনক অবস্থায় আছে, সেটা তো একটা আছেই। তবে আমার মনে হয় যে ওইটাও খুব বেশি হেরফের করে না। স্থানীয় নির্বাচনে সবাই জেনে যায় কে বিএনপির প্রার্থী, কে আগে আসলে কোন দল সমর্থিত, এবং লোকজন ঘুরে ফিরে আবার ওগুলো ঠিক চিনেও নেয়। তো সেইটা একটা বিষয়। বাট তারপরেও এক ধরনের থাকে, ওই যে নতুন প্রতীক এবং পুরনো প্রতীকের যে পার্থক্য, ধানের শীষ কিংবা নৌকা কিংবা দাঁড়িপাল্লা যে ইতিমধ্যে পরিচিতি, তার সাথে মাথাল এসে কিংবা ইভেন নতুন শাপলা আসলেও কিংবা ইগল, ওই জায়গাটা কিন্তু তার নিতে একটা অসমতার জায়গা থাকে। ফলে সেদিক থেকে সেটা হতে পারতো। বাট এগেইন কনসেনসাস ছাড়া আপাতত এই ধরনের তর্কগুলোতে তর্ক আমরা তুলতে পারি, কিন্তু আপাতত খুব আগানোর জায়গা। কিভাবে নির্বাচন হবে দেখে দিব, এই ধরনের আবার মন্তব্য যখন আসে, আর যেটা আমি খুব মানে রীতিমতো তীব্র সমালোচনা করব, যে মানে অভ্যুত্থানের যারা অগ্রণী ভূমিকা রেখেছেন ছাত্রদের মধ্যে, তাদের একটা অংশ একটা এনসিপি গঠন করেছেন এবং তারা উল্লেখযোগ্য লিডারশিপ, তারা মানে ফেস অফ দি মানে মুভমেন্ট, সেইখানে তারা এই ধরনের যখন কমেন্ট করেন তখন এটা আসলে ঠিক দাঁড়ায় না আর কি, যে প্রতীক না পেলে দেখে নিব ইত্যাদি। এগুলো মানে আরেকটু পরিপক্কতা কথাবার্তায় থাকা দরকার। এবং এটা ঠিক শুধু পরিপক্কতার প্রশ্ন না, মানে আপনি নিজে কি অবস্থান নেন সেটা একটা প্রশ্ন। মানে এই বক্তব্যের মধ্যে দিয়ে এটা ঠিক গণতান্ত্রিক ভাষা না। আমরা আমাদের আন্দোলন চালাতে পারি, এটা না হলে আমরা রাজনৈতিক সংগ্রাম করব, যেটা একটু আগে তুষার বললেন যে তারা রাজনৈতিকভাবে এটাকে মোকাবেলা করবেন, সেটা তারা তো দে হ্যাভ এভরি রাইট টু ডু দিস। জি তুষার, একটু বিরতিতে যাব, তার আগে একটু যে রাজনৈতিকভাবে মোকাবেলা করেন, কিন্তু এই যে আপনারা সম্মুখসারী যারা, তারা যখন টেম্পারমেন্ট পার্থক্য, আমরা তো দলগতভাবে এটা বলি নাই যে আমরা এটা নির্বাচন বানচাল করে দেবো ইত্যাদি। আমরা বলেছি এটার জন্য আমরা ফাইট করব, এটা আমাদের অধিকার আছে, যেটা সাকিব ভাই বলেছেন। বাকিটা হচ্ছে টেম্পারমেন্টের একটা বিষয় আর কি। তো সেটা নিয়ে আর কি বলবো, টেম্পারমেন্ট যার যার তার, কিন্তু দল হিসেবে সাফলা আমাদের। জি, কিন্তু এই যে ব্যারিস্টার রুমিন ফারহানা বলছিলেন যে একটি প্রতীক পেলি ঠিক আসলে খুব না, এখানে একটা জিনিস খুব মানে এটা একটু মজা করে বললাম, যেটা একটু আমি মনে করে দিব, রুমিন আপা নিশ্চয় মনে আছে, নৌকা এবং ধানের শীষ দুটোর কোনোটাই কিন্তু নতুন মার্কাকে পরিচিত করেছে আওয়ামী লীগ এবং বিএনপি, ব্যাপারটা তা না। নৌকা যুক্ত ফ্রন্টের মার্কা হিসেবে 1954 সালে ছিল, দুটোই মাওলানা ভাসানীর মার্কা, এবং এটা পরবর্তীতে আপনার 57 সালে আওয়ামী লীগ পায়। আর ধানের শীষ তো মাওলানা ভাসানীর মার্কা ন্যাপ, এবং 73 সালে তারা নির্বাচন করেছে, পরবর্তীতে ধানের শীষ বিএনপির মার্কা হয়েছে। ফলে ওগুলো কিন্তু অলরেডি জনপ্রিয় মার্কা ছিল, এবং পরবর্তীতে এই দুটো দল এটা মানে আওয়ামী লীগ বিএনপিটাকে জনপ্রিয় করে না, জনপ্রিয় মার্কা এবং সফল মার্কা পরবর্তীতে এরা এটাকে গ্রহণ করেছে। ফলে এই অ্যাঙ্গেলটা মাথায় রাখতে হবে। কিন্তু এই প্রতীক পেলি খুব বেশি ভোটের মাঠে খুব ভালো করতে পারবে। আরেকটা জিনিস হচ্ছে কি, দেখেন মানে এটা তো এখানে, তবে আমার কাছে মনে হয় কি, আমাদের পলিটিক্সটা আমরা কিভাবে দেখি, আমরা পলিটিক্সে আলাদা একটা ব্লক হতে চেয়েছি সবসময়, এখনো চাই। তো সেটার জন্য আমাদের যে ধরনের একটা ধানের শীষ, নৌকা তো এখন নাই, ধানের শীষ, দাড়িপাল্লা বা বড় বড় যে মার্কাগুলো, এটার সাথে টক্কর দেওয়ার মতো একটা মার্কা বা ম্যাচিউর্ড একটা মার্কা আমরা মনে করি শাপলা, ন্যাশনাল একটা মার্কা, যেটা আপনার এক কথায় মানে আপনার যেমন ধরেন এর পাশাপাশি যেগুলো আছে কলম, মোবাইল, হাবিজাবি, এগুলো হচ্ছে সব স্থানীয় নির্বাচনের মার্কা, কিন্তু একটা ন্যাশনাল অ্যাপিল আছে, এটা হলো শাপলার। জাতীয় একটা ব্যাপার এর মধ্যে আছে, জাতীয় প্রতীক না কিন্তু জাতীয় ফুল তো বটেই। তো সেই জিনিসটা আমরা মানে অবশ্যই আমরা এটা চাইবো যে এটা ক্যাপিটালাইজ করতে কে না চাইবে, তার নিজের রাজনৈতিক স্বার্থে তো ক্যাপিটালাইজ করাটা এটা কোনো দোষের কিছু না। সেই দিক থেকে মানে আমরা মনে করেছি যে শাপলা যখন আমরা চাইলাম এবং এটা যেভাবে অ্যাকসেপ্টেড হয়েছে, এবং যেটা ধরেন কিছু কিছু বিতর্কও হয়েছে যে এটা কেন পাওয়া যাবে না, তারপর আমরা উত্তর দিয়েছি, এর মধ্যে দিয়ে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এটা হচ্ছে আপনার ইতিমধ্যে আমাদেরকে অনেক দূর এগিয়ে দিয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে, আর কি ওখান থেকে আর পিছাতে চাই না। বেস্ট রুমির ফানে যে টক্কর দেওয়ার মতো একটা মার্কা হবে। আমি খুবই বিনয়ের সাথে বলি, ঠিক আছে, যুক্তফ্রন্টের মার্কা, ন্যাপের মার্কা বুঝলাম, কিন্তু কোনো না কোনো সময় তো এটা প্রথম মার্কা ছিল, তাই না? এবং মার্কাটার কারণে তো যুক্তফ্রন্ট হয়নি, ন্যাপ হয় নাই, বা বিএনপি আওয়ামী লীগ হয়নি। মার্কাটা ছিল এবং মার্কাটাকে দল তার কার্যক্রমের মধ্যে দিয়ে একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করে ফেলতে পেরেছে। এই যে আপনি কি মনে করেন কি একটা প্রতীক আসলে নির্বাচনে একটা প্রতিযোগিতার বা যদি আমি বলি যে টক্কর দেওয়ার জন্য একটা বড় ফ্যাক্টর হতে পারে? এটা একটা সাবজেক্টিভ জায়গা। এটা হলো যে দল এবং ওই দলটা যারা করছেন ওই প্রতীক নিয়ে তাদের নিজস্ব একটা ভাবনা আছে, তো সেই ভাবনার জায়গা থেকে তাদের মনস্তত্ত্বে হয়তো তারা বোধ করছেন যে এটা গুরুত্বপূর্ণ তাদের রাজনীতির জন্য, এবং যে কেউ এটা মনে করতে পারে, এই মনে করার রাইট যেমন আছে। বাট নির্বাচন কমিশনের উচিত এই ধরনের মাইনর পেরিফেরিয়াল ইস্যুগুলোকে বেশি দিন এঙ্গেজ না থাকা, এগুলো রিজলভ করে ফেলা দরকার। আসলে তাদের অনেকগুলো কাজ আছে যেগুলো আসলে তারা করছেন না নির্বাচনের জন্য। তো সিরিয়াস চ্যালেঞ্জিং ওয়ার্ক যেগুলো আছে সেগুলোতে মনোযোগ দেওয়া দরকার, প্রতীক চাইছে দিয়ে দেওয়া দরকার, দিয়ে এই বিষয়টা রিজলভ করে ফেলা দরকার।
এটা এমন কোনো বিষয় না যে কয়েকদিন আগে আমরা সীমানা পুনর্বিন্যাস নিয়েও দেখেছি, একেবারে উল্টাপাল্টা হয়ে যাওয়ার ব্যাপারটা তা না। তো এটা দরকার হচ্ছে, এটা খুবই একটা আমার কাছে মনে হচ্ছে খুবই মাইনর একটা বিষয়, যেটা আলটিমেটলি যেটা করতেছে, হ্যাঁ এটার একটা বেনিফিট কিন্তু আবার এনসিপি পাচ্ছে। প্রচুর বিতর্ক হচ্ছে, তর্ক হচ্ছে, মার্কা পাওয়ার আগেই নিবন্ধন আগেই তার নিবন্ধন মার্কা নিয়ে একটা আলোচনা হচ্ছে, তার একটা পলিটিক্যাল ভ্যালু আছে। এখন আমি জানি না যে এনসিপির সাথে নির্বাচন কমিশনের আবার কোনো আন্ডার দ্য টেবল ডিল আছে কিনা, যে আমি চাইবো তুমি দিবা না, আবার তুমি দিবা, আবার আমি নিতে চাইবো না, তো আমরা 2-3 মাস এভাবে আলোচনায় থাকা পরে আমি আলোচনায় থাকবো এবং এটা আমাদের নির্বাচনে একটা ভ্যালু অ্যাড করবে। আমি এক্স্যাক্টলি কথাটা বলতে চাইছিলাম যে ধরুন এই যে আলোচনার বিষয়বস্তু আপনি আজকে যেমন করেছেন, মিডিয়া, অন্তর্বর্তী সরকার, জরিপওয়ালারা মোটামুটি তো তারা 3 পার্টিকে বাংলাদেশে পার্টি বানিয়ে ফেলেছে, বাকি সবাই কিন্তু এখান থেকে সিন থেকে নাই হয়ে গেছে। এই যে নাই করে দেওয়ার প্রক্রিয়াটা, এটা ভেরি মাচ পলিটিক্যাল, এবং এই রাজনৈতিক জায়গাটা হচ্ছে মানুষকে তার সম্ভাব্য অপশনসগুলো থেকে সরিয়ে দেওয়া এবং কয়েকটিকে নিয়ে এসে বেছে নাও, এই জায়গাটায় দাঁড় করানো, এবং এইটা সচেতনভাবেই হয় আর কি। এবং এই যে সম্মতি উৎপাদন, পরিচিতি ইত্যাদির জায়গাগুলো ঘটে। এখন এই ক্ষেত্রে ধরেন ঘটছে কি ঘটছে না সেটা ভিন্ন আলোচনার জায়গা, এটা বাকি অনেকগুলো ক্ষেত্রেই ঘটে। এখন আমরা মানে আসলে আমরা মনে করি যে প্রতীকের জায়গাটার দিক থেকে এটা হয়তো ওই যে বেনিফিট মানে অটো বেনিফিশিয়ারি হয়ে যাবে, যে আচ্ছা আগেই প্রতীকটা ব্যাপক আলোচিত জায়গা হলো 1 নম্বর। কিন্তু প্রতীক সম্ভবত মানে প্রধান জায়গা না পলিটিক্স। স্যার তুষার, আপনি বলছিলেন প্রতীক নিয়ে সামনের নির্বাচনে টক্কর দেবেন, অর্থাৎ ভালো করবেন, কিন্তু সাম্প্রতিক যে জরিপগুলো তো আবার তথ্য দিচ্ছে ভিন্ন। আমি যদি সবশেষ যে ইনোভেশনের যে জরিপ, সেখানে বলছে যে ভোটে পছন্দের দল বিএনপি 41.30, জামাত 30.30, এনসিপি 4.10, আর যেই দলকে 1 বছর আগেও মানুষ এদেশ থেকে প্রত্যাখ্যান করলো সেই আওয়ামী লীগ 18.8%। এই যে এনসিপি 4.10%। ওকে, না জরিপ তো নানা ধরনের কথা বলবো। মে মাসে আরেক জরিপে আবার বলেছিলাম আমাদের সমর্থন 15%-এর উপরে আছে, কিন্তু ধরেন এই জরিপের অনেকগুলো দিক নিয়ে কথা গত কয়েকদিন ধরে বলছি, বিশেষত গত 2 দিন ধরে। একটা জিনিসকে আমি এতদিন প্রশ্ন করি নাই, কিন্তু এই যে ওনারা আওয়ামী লীগকে ফ্রেমের মধ্যে রেখে জরিপ করা, এটা কিন্তু হাইলি আনএথিক্যাল, মানে ইউ ক্যান ডু দ্যাট। তার মানে বোঝা যায় যে ওনারা এই যে মানুষের সাইকির মধ্যে এটা আনতে চান যে আওয়ামী লীগকে আগামী ইলেকশন এখনো বাঁচিয়ে রাখা। এখন ধরেন জরিপ তো রাজনীতির অংশ, জরিপও রাজনীতির অংশ। ধরেন এখানে রিফাইন্ড আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করা, ইনক্লুসিভ নির্বাচনের নামে আওয়ামী লীগকে আনা, এই আলোচনাগুলো আপনার সমাজে আছে তো, মানে কোনো না কোনো কোয়ার্টার থেকে তো ছাড়া হচ্ছে। তো এই জরিপওয়ালারা তো সেইটারই আপনার মানে আরও ফ্যাসিলিটেট করছে বা ফুয়েল করতেছে, তাই না? যে আওয়ামী লীগ, আপনি যখন বলেন যে 18% মানুষ এখনও আওয়ামী লীগকে ভোট দিতে চায়, এখন ধরেন ওনাদের জরিপে আবার একটা প্রশ্ন আছে যে যদি আওয়ামী লীগকে শেষ পর্যন্ত আওয়ামী লীগ ইলেকশনে না আসে, আসলে আওয়ামী লীগের তো কোনো সম্ভাবনা নাই ইলেকশনে আসার, তো তখন ওই ভোটাররা কি করবে? তো তারা কি কেউ বলছে যে আমরা ভোট দিব না? তারা বিভিন্ন দলে ওই ভোটগুলো 3% বোধহয় ওই জরিপে বলেছে যে যারা হলো আওয়ামী লীগ না থাকলে ভোট দেবে না, আর এর বাইরে বাকি সবাই বলেছে যে মানে ভোট বিভিন্ন দলের মধ্যে চলে যাবে এটা। কিন্তু এই যে ওনারা যদি এই গণ অভ্যুত্থানের পরের তো একটা রাজনৈতিক ফ্রেম তৈরি হয়েছে, এইটাকে যদি ওনারা অ্যাকনলেজ করেন তাহলে কিন্তু ওনাদের আওয়ামী লীগকে রাখার কথা ছিল না। আপনি আওয়ামী লীগকে না রেখে আবার জরিপ করেন, আবার প্রশ্নগুলো সেট করেন, কিভাবে প্রশ্ন সেট করা হচ্ছে এটার উপর, বিশেষত যেগুলো হ্যাঁ না টাইপের উত্তর, এগুলোতে প্রশ্নের ধরনের মানে প্রশ্নের মধ্যে অর্ধেক উত্তর থাকে, বা প্রশ্নকর্তা কী ধরনের উত্তর তুলে আনতে চান। যেমন ধরেন আপনি যদি প্রশ্ন করেন আওয়ামী লীগকে যদি ভোট না দেন তাহলে কি বিএনপিকে ভোট দেবেন, তাহলে হ্যাঁ বা না এই উত্তর আসবে না। কিন্তু আওয়ামী লীগকে ভোট না দিলে কাকে ভোট দেবেন? এই যে 2টা প্রশ্ন আমি করলাম, 2টা প্রশ্ন উত্তর কি আপনার মনে হয় একরকম আসবে? একরকম আসবে না। তো এইটা হলো জরিপের মানে যারা জরিপটার প্রশ্নগুলো সেট করে তাদের একটা রাজনৈতিক এজেন্ডা থাকে। এরকম জরিপ হচ্ছে, আরও হবে। এখন শেষ কথা তো কোনো বলা যায় না। এখন ধরেন বিএনপির কত বললেন 40% সমর্থন, 41.30 মতো। বিএনপি তো মানে সবচেয়ে বড় দল এবং সম্ভাব্য দল যারা ক্ষমতায় যাবে এরকম মনে হচ্ছে পরিস্থিতি। তা আমাদের তো মানে ধরেন 1 বছর হওয়ার আগে ইলেকশন ফেস করতে হবে, সেখানে এখন এই জরিপ বলছে 5% বা 4%, মার্চে ছিল বোধহয় 5%, পরে এটা এখন 4%। তা আবার সামনে এটা বাড়তেও পারে কমতে পারে, যাই হোক। তো 6 মাসে একটা দলের 4-5% এখনো যেটা হিসাবের মধ্যে আছে এটা তো ভালো। কিন্তু এটাকে অস্বীকার করার মানে কোনো সুযোগ আছে স্যার তুষার, যে 1 বছর আগে আপনারা যারা সামনে সারিতে ছিলেন সেইখানে যে মানে গগনচুম্বী প্রত্যাশা এবং এক ধরনের ভালো লাগা ছিল, সমর্থন ছিল, সেই জায়গায় কি কিছুটা হলেও কি ভাটা পড়েনি নানা কর্ম? 1 বছর আগে তো দল ছিল না, 1 বছর আগে তারা গণ অভ্যুত্থানের নেতৃত্বে মানে নেতা হিসেবে ইন্ডিভিজুয়াল ব্যক্তি, পরবর্তীতে তারা আন্দোলনের নেতা ছিলেন, পরবর্তীতে তারা দল করেছেন। দল করলে স্বাভাবিকভাবেই আপনি কিছুটা পার্টিজান হতেই হবে। নাহিদ ইসলাম এই গণ অভ্যুত্থানের মানে একদম 1 নম্বর সমন্বয়ক বা
আমরা বলতে পারি যে প্রধান ছাত্র নেতা, তিনি এখন একটা দলের আহ্বায়ক। ফলে এটা তো স্বাভাবিকভাবেই যারা নাহিদ ইসলামকে ভালোবাসেন তারা তো সবাই এনসিপিকে সমর্থন করেন না বা করবেন না, এটাই স্বাভাবিক। এখন এটা নিয়ে তো খুব বিচলিত হওয়ার কিছু নাই, এটা তো আমরা জেনেই তো রাজনীতিটা করছি। এখন ধরেন এই যে গগনচুম্বী প্রত্যাশা বললেন, তো গগনচুম্বী প্রত্যাশা যে আমরা ফেল করলাম এটা কি শুধু এনসিপির কারণে করেছি নাকি? এটা তো আমাদের ন্যাশনাল ফেইলিয়ার। আমরা যেই ধরনের একটা আধা খ্যাচড়া সরকার করলাম এই গণঅভ্যুত্থানের পরে, এটা তো হওয়ার কথা ছিল না গণঅভ্যুত্থানের পরে। ধরেন এই যে তৌহিদ সাহেব আপনার পররাষ্ট্র উপদেষ্টা, তার উনি এই যে আপনি একটু পরে হয়তো ইউএন নিয়ে কথা তুলবেন, যে উনি দেখেন উনি উপদেষ্টা থাকা অবস্থায় এখন উনি কি নিয়ে লবিং করছেন জানেন? উনি যে 81তম অধিবেশন হবে ইউএনএ, সেটার উনি সভাপতি হতে চান, মানে বাংলাদেশ সভাপতি হতে চায়। সমস্ত অন্যান্য দেশগুলো সরে এসছে কেন? কারণ ফিলিস্তিন হচ্ছে আপনার সভাপতি হবে এবং বাংলাদেশ এখানে দাঁড়িয়ে আছে, কারণ কারা কারা ব্যাকআপ করতেছে। তাহলে উনি এখন উপদেষ্টা, কিন্তু উপদেষ্টা পদ ছাড়লে উনি কি করবেন? উনি কিন্তু এটা নিয়ে ব্যস্ত। তাহলে উনি কিভাবে সামলাবেন এখনকার যে মানে পররাষ্ট্রনৈতিক পরিস্থিতি? সামলাতে পারবেন না। এই পরিস্থিতির মধ্যে তো আমরা আছি, এরকমই একটা সরকার। আবার কি আছে যে এই সরকারটাকে আপনি ফেলতেও পারবেন না, এরকম। তো এইটাই হয়েছে আমাদের দেশে। গগনচুম্বী প্রত্যাশা কিন্তু কিছুই মানে শেষ পর্যন্ত হয়নি। এখনো আমরা মানে ওই যে জাতীয় ঐক্যমত্য কমিশনে গিয়ে খাওয়া দাওয়া করি, কিন্তু মানে কথাবার্তা খুব একটা আগায় না, বা একটা জায়গায় গিয়ে আমরা মানে থমকে যাই আর কি, বাস্তবায়ন পদ্ধতি নিয়ে হাজার রকম কথাবার্তা। এইটা তো আমাদের মানে নেশন যেখানে আছে আমরাও সেখানেই আছি, মানে খুব যতটা হওয়ার কথা ছিল ততটা হবে না, কারণ আমাদের ন্যাশনাল কনসেনসাস নাই এই সমস্ত ব্যাপারে। থাকলে আরো ভালো হইতো। এখন এইভাবে করতে করতে আমরা আমার ধারণা আগায় যাব। জি, বেস্ট। রুমিন ফারহান, এই যে জরিপের তথ্য নতুন করে আপনাকে বলবো না, কিন্তু এই যে এনসিপি এবং তুলনামূলক যে বিচার এবং এই জরিপগুলোর এক ধরনের রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে। মানে জরিপগুলোর রাজনৈতিক উদ্দেশ্য বলতে আপনি আসলে কি বোঝাচ্ছেন? আওয়ামী লীগকে কেন এখানে ইনক্লুড করা হলো? এটা আওয়ামী লীগের উপরের স্ট্রাকচারের যে নেতারা আছেন ওনারা দেশ থেকে চলে গেছেন, কিন্তু একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত তাদের তো আবার ভোটারও আছে। সো সেই ভোটারদের কথা মাথায় রেখে হয়তোবা এই প্রশ্নটা করা হয়েছে। এক। দুই হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ আছে, কিন্তু আওয়ামী লীগের নির্বাচনের ব্যাপারে কিন্তু আমরা এখনো সরাসরি নেগেটিভ কিছু শুনি নাই। মানে নির্বাচন কমিশন এই ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত কিছু বলেনি। প্রতীকের একটা তালিকা বোধহয় দিয়েছে, সেখানে নৌকা স্থগিত রাখা হয়েছে। সো আমি জানি না সামনের নির্বাচনে আওয়ামী লীগ এখন পর্যন্ত তারা আসতে পারবে না, বাট তারা কোনো মামলা করবে কিনা, তারা নির্বাচনে অংশগ্রহণের জন্য কোনো ডিরেকশন চাইবে কিনা হাইকোর্ট থেকে, কি হতে পারে আই ডু নট নো। সো আপনি যদি একেবারে সাদা চোখে দেখেন কোনো দলের কর্মী না হয়ে, তাহলে আপনার কাছে মনে হয় বাংলাদেশে যেহেতু আওয়ামী লীগের ভোটার আছে সো জরিপে আওয়ামী লীগ থাকুক। কিন্তু আমার প্রশ্ন সেখানে না। আমার প্রশ্ন হলো জরিপে তো আওয়ামী লীগের এই 19% আসারই কথা না। 19% আসলো কি করে, আসলো কেন? কি করে যে কেন প্রশ্নটা আমার কাছে বেশি জরুরি। আসলো কারণ 6 অগস্ট 2024 থেকে ধারাবাহিকভাবে আমরা আমাদের ব্যর্থতার পরিচয় দিয়ে গেছি। ধারাবাহিকভাবে ব্যর্থতা। আপনি সরকারের দিকে তাকান, আপনি দেখবেন না আইন শৃঙ্খলা পরিস্থিতি, না অর্থনীতির অবস্থা, না রাজনীতির মেরুকরণ, কোনো একটা দিকে স্থিরতা নাই। গতকাল এবং আজকে সমস্ত মানে গণমাধ্যম জুড়ে খবর এসছে যে ধরে ধরে বিভিন্ন জায়গায় আগে যেমন মাজার ভাঙা হতো, এখন মাজারপন্থী ব্যক্তিদের ধরে চুল দাড়ি কেটে দেয়া হচ্ছে। এটা কোনো সভ্য দেশে হয় না। মব নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি এবং মবের শিকার মোটামুটি 380 পেরিয়ে গেছে ঘটনা। সো একটা ন্যূনতম সরকার আছে যেই দেশে, সেই দেশে কি ঘটনাগুলো ধারাবাহিকভাবে মানে পার ডে অন অ্যান অ্যাভারেজ একটা করে মব, পার ডে অন অ্যান অ্যাভারেজ একটা করে মব, এটা কি হয় কখনো? কিংবা ধরুন অর্থমন্ত্রী মানে অর্থ উপদেষ্টা তিনি নিজেই বলছেন যে 2 দিন পরে আমরা কোথা থেকে বেতন নেব তারই কোনো ঠিক ঠিকানা নাই। সো এই হচ্ছে আমাদের অর্থনীতির অবস্থা। বিনিয়োগ স্থবির হয়ে আছে, নেগেটিভ, বিকজ কোনো পলিটিক্যাল স্টেবিলিটি নাই। কেউ জানে না ফেব্রুয়ারিতে সত্যি সত্যি নির্বাচন হবে কিনা, সত্যি। কারণ এটা নিয়ে আমি এখানে বলতে পারি যে নির্বাচন হবেই, না হলে প্রধান উপদেষ্টা রিজাইন করে চলে যাবেন, তাহলে তো আরেকটা শূন্যতা। প্রধান উপদেষ্টা যদি মার্চ মাসে চলে যায় তাহলে একবার চিন্তা করেন তো কি অবস্থাটা হবে আমাদের। সো এই অবস্থায় কোন পাগল এই দেশে বিনিয়োগ করবে? সো বিদেশি বিনিয়োগ বাদ দেন, দেশে একটার পর একটা কারখানা বন্ধ হচ্ছে। আপনি সাভারে গিয়ে দেখেন আনরেস্ট, আপনি গাজীপুরে দেখেন ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, বেতন দিতে পারছে না, ওভারটাইম দিতে পারছে না। তো এইরকম একটা অবস্থায় মানুষ চিন্তা করে, সাধারণ মানুষ তারা কি চায়? তারা চায় ডাল ভাত সস্তা, নিরাপদ রাস্তা, একদম সিম্পল। নিরাপদে অফিস যাবে, অফিস থেকে বাসে আসবে।
এইটুকু কি এই সরকারটা এনশিওর করতে পেরেছে? এই যে আমরা প্রত্যেকে গণ অভ্যুত্থানের শক্তি, এখানে আমরা যে 4 জন বসে আছি আমরা প্রত্যেকে ডিরেক্টলি গণ অভ্যুত্থানের সঙ্গে জড়িত, ডিরেক্টলি প্রত্যেকে। আপনি চিন্তা করেন তো, আমাদের 4 জনের এখন যদি ঐক্যমত কমিশনে তো আমাদের রিপ্রেজেন্টেটিভরা আছেন, আমি নাই কিন্তু আমার 3 কলিগই এখানে কিন্তু উপস্থিত থাকেন। আপনি বলেন তো, ওখানে গেলেই তো বোঝা যায় যে আমাদের ভেতরকার ঐক্যের অবস্থা কি। সো এই সকল কিছুর বিবেচনায় একজন ফ্লোটিং ভোটার যে কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, কখনো এক এক সময় এক এক দলকে ভোট দিয়েছে, কিংবা যারা নতুন ভোটার, আমাদের তো একটা বিরাট অংশ নতুন ভোটার, এই নতুন ভোটাররা কাকে ভোট দেবে, তারা কি ভাবছে, এটা কিন্তু আমরা কেউ জানি না। সো এখানে বরং সবচেয়ে উজ্জ্বল সম্ভাবনা ছিল এনসিপির। তারা পুরোটাই নতুন রাজনীতির কথা বলেছে, নতুন স্বপ্নের কথা বলেছে, নতুন ধারা, নতুন বন্দোবস্তের কথা বলেছে। কিন্তু আমরা যখন দেখলাম যে এনসিপির আমাদের ভাই বোনরা বিভিন্ন সময় চাঁদা তুলতে গিয়ে বাড়ির মধ্যে মব সৃষ্টি করে লক্ষ টাকা নেওয়ার চেষ্টা করে তারা ধরা পড়ছে, তাদেরকে যখন সচিবালয়ে দেখা গেল যে বড় বড় পদে আনার জন্য, ডিসি নিয়োগের জন্য তারা সচিবালয়ে গিয়ে একটা সুন্দর মতন বসছেন, তখন আমাদের দুঃখ লাগে। যখন আমরা দেখি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিভিন্ন সময়ে বিভিন্ন খবর তো এসছে, আমি যদি সেগুলো সব সরিয়ে রাখি, এখন এডিপির বরাদ্দ সবচেয়ে বেশি কুমিল্লায়, এবং এটা দৃষ্টিকটু রকমের বেশি। এবং কুমিল্লা থেকে 2 জন, একজন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আরেকজন হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। সো এগুলো মানুষ ভালোভাবে নেয় না। মানে আপনি পদে বসে আছেন, আপনি এখনো ইলেকশন করবেন বলে মানুষের কাছে ধারণা দিয়েছেন, কিন্তু আপনি এখনো পদত্যাগ করেন নাই, নির্বাচনের আর আছে মাত্র 4 মাস, এবং আপনি কোন মন্ত্রণালয়ে আছেন? এলজিডি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, যেটা ভীষণ রকম গুরুত্বপূর্ণ। এবং আপনি আপনার সেই পদটাকে ব্যবহার করে আপনি রাস্তাঘাটের বরাদ্দ নিয়ে আপনি নির্বাচনে, তো লেভেল প্লেইং ফিল্ড থাকলো না। আমি তো এই বরাদ্দ পারবো না, আমার লার্নেড ফ্রেন্ড সে তো এই বরাদ্দ দিতে পারবে না, সাকিব ভাই তো এই বরাদ্দ দিতে পারবে না। তো কিন্তু যখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বরাদ্দ দিচ্ছেন, তখন তো সেখানে নির্বাচনের সেই ফিল্ডটাই নষ্ট হয়ে যাচ্ছে। সেই জরিপের একটি জায়গায় বলা হচ্ছে স্থানীয় পর্যায়ে বিএনপির চেয়ে জামাতের কার্যক্রমে মানুষ বেশি সন্তুষ্ট। বিএনপির ডোর টু ডোর যাওয়া যেটা, হ্যাঁ, সেই কাজটা আমরা এখন শুরু করেছি। আমার যেটা আমার অ্যানালিসিস বলে, এবং আমি যেটা খবর নিয়েছি, জামাত অনেক আগে থেকে এই কাজটা করছে, এবং জামাতের যারা নারী সদস্য আছেন ওনারা প্রত্যেকে বাসায় বাসায় ডোর টু ডোর নক করছেন, এবং বাড়ির যে নারী ভোটাররা আছেন ওনাদের সঙ্গে খুব মানে চমৎকার একটা র্যাপো তৈরি করছেন, এবং সেখানে তারা কিন্তু তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সো জামাত যেটা দীর্ঘদিন ধরে করছে, এবং আপনি চিন্তা করুন বাংলাদেশে নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার আগেই কিন্তু জামাতের প্রার্থী রেডি আছে, তারা পিআর নিয়ে কথা বলছে বটে বাইরে, কিন্তু রাজনীতির মাঠেও আছে, কিন্তু তারা কিন্তু ডোর টু ডোর ক্যাম্পেইনও চালাচ্ছে। 299টা আসনে কে কে হবে তারা সবাই জানে। অন দি আদার হ্যান্ড বিএনপি কিন্তু তার বিরাট দল, ওপেনলি কাউকে ডিক্লেয়ার করলে নানান রকম সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, সকল কিছুর বিবেচনায় তারা কিন্তু এখনো ওপেনলি তাদের প্রার্থী ডিক্লেয়ার করেনি। সো এই সকল কিছুই বিএনপিকে, যেটা এই জরিপের ইয়েটা যদি আমি ধরি যে একেবারে গ্রামে গঞ্জে ডোর টু ডোর নকিং এর ক্ষেত্রে জামাত যেটা এগিয়ে গেছে, বিএনপি ততটা করতে পারে নাই। ব্যারিস্টার আসাদুজ্জামান ফদে, যে নানা জরিপ, এই আগেও জরিপে যে সারা তুষারও বলছেন আগের জরিপে আবার এনসিপি এগিয়ে ছিল, আবার কিছুটা কমেছে, যে জরিপের যে ইয়েগুলো, এবং আমরা তো দেশে দেশেও দেখি নির্বাচন কেন্দ্রের যে নানা জরিপ, এই জরিপগুলো দিন শেষে আসলে ভোটের মাঠে কতটা প্রভাব ফেলে। এবং এই যে বিভিন্ন জরিপ, আমি নিজেও বলছিলাম আজকে আলোচনায় পিআর বিতর্ক আছে, যেখানে বলা হচ্ছে 56% মানুষ এখনো পিআরের ধারণা নাই। এই যে জরিপগুলোর ফলাফল, দেখেন জরিপ জিনিসটা টেকনিক্যালি খারাপ জিনিস না, কিন্তু আবার জরিপকে কোরআন বাইবেল মনে করবারও কোনো কারণ নাই। যেটা হচ্ছে, যেটা দিয়ে আপনি একটা গিনিপিক স্যাম্পলিং একটা জায়গা পান, যেমন ধরেন ছোটোবেলায় সায়েন্সের স্টুডেন্টরা ব্যাংক কাটছে না, ব্যাংকের হৃৎপিণ্ড কাইটা কুইটা দেখছে না, যে হার্টে ব্লক আসছে কয়টা, কোন জায়গা থেকে রক্ত ঢুকায়া কোন জায়গায় দিলে পরে বেচারা দম নিতে পারবে, রক্ত পাম্প করবে। এখন এর মানে তো ব্যাংকের হৃৎপিণ্ডের সাইজ আর মানুষের হৃৎপিণ্ডের সাইজ তো একরকম না। তো
দেখো ওইটা দিয়ে যাচ্ছে একটা মানুষের বডির একটা আইডিয়া দেওয়া হচ্ছে যে একটা অ্যানিমেল বডি কী হয়, মানুষের সাথে তার ফিজিওলজিক্যাল সিমিলারিটিস ডিফারেন্স কোথায় আছে না আছে, এরকম জায়গায় কিছু দেখবেন। জরিপ আছে আবার হচ্ছে ডাকসু নির্বাচনটা দেখেন, যদি এটা 45% অথবা 40% যদি বিএনপির হয়, 20% তো তারা ভোট কাউন্ট করতে পারে নাই। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই জরিপটা আসলে কোন এজ গ্রুপকে অ্যাড্রেস করতেছে? যারা বলছে বিএনপিকে ভোট দেবে 40% প্লাস অথবা ইভেন জামাতকে 30% ভোট দেবে, মানে আনপ্রেসিডেন্টেড। জামাত তার হিস্ট্রিতেই কখনো 5-6%-এর বেশি এককভাবে ভোট পায় নাই, সেই 17 নির্বাচন থেকে শুরু করে। তো এই কোনো জরিপই কিন্তু আপনার মানে খুব সাবস্ট্যান্টিভলি মেক সেন্স করে না। আবার আপনি ফেলেও দিতে পারবেন না, কারণ এখানে ধরেন আপনার সুইং ভোট দেখেন, এখনও জানি না, এখনও সিদ্ধান্তহীনতায় আছি, এই সংখ্যাটা কিন্তু আপনার 2-3টা ক্যাটাগরি ধরলে প্রায় 60-র কাছাকাছি। আনডিসাইডেড, এখনও সিদ্ধান্ত নেই বলবো না, এই পুরোটা ধরলে প্রায় 60-র কাছাকাছি। তাহলে এই বাস্তবতাগুলোতে যদি দেখেন তাহলে সে জায়গাতে এটা আসলে কতটুকু 52 সম্ভব, হ্যাঁ 52। তো সেই জায়গাতে দেখেন যে আপনার ডাকসুতে দেখেন এই যে শিবির সমর্থিত প্যানেল জিতলো, এটা কোন জায়গাতে ফেলবেন? এটা কি জামাতের 30%-এর রিয়েলিটিতে ফেলবেন? মোটেও না। এটা একটা প্রোটেস্ট ভোট ছিল, যে আমাকে প্রচুর শিক্ষার্থীরা নেগেট করেছে, আমি তাকে পছন্দ করি না, সে কম্প্যাটেবল না, সে সুইটেবল না, তাকে দেখে ফ্যান্সিফুল লাগতেছে না, সে স্মার্ট না, তাকে আমার এইটা লাগে না ওইটা লাগে না, সব কিছু মিলায় প্রচুর নেগেটিভ ভোট, প্রোটেস্ট ভোট এখানে যোগ হয়েছে। আবার উল্টা দিকে দেখেন আওয়ামী লীগের ব্যাপারে তুষার কারেক্টলি পয়েন্ট আউট করেছে যে গণ অভ্যুত্থানের পরে জরিপের ভিতরে আওয়ামী লীগের প্রশ্নটা রেলেভেন্ট কেন, যে এখানে তো কাঠামো পরিবর্তন হয়ে গেছে। অথবা যদি এমন হয় ধরেন প্রশ্নটা যে বিএনপি ছাড়া যদি বাকিদের সবার জোট হয়, তাহলে কি আপনি বিএনপিকে ভোট দেবেন না এনটি বিএনপি যে অ্যালায়েন্সটা হচ্ছে সেখানে ভোট দেবেন? আপনি এরকম একটা প্রশ্ন থ্রো করেন না, দেখেন না আপনার ফলাফলটা কি, আপনার গ্যালারির পিকচারটা কিরকম বদলে যায়। আপনি ডাকসু এটা প্রমাণ করেছে। এরপরে দেখেন যে হিস্টোরিক্যালি মাইনরিটিরা যেখানে ভোট দেয়, যেই প্রসেসে ভোট দেয়, জগন্নাথ হলের কাউন্টিংটা দেখেন, যেখানে শিবির সমর্থিত ছেলেরা সর্বোচ্চ 10টা ভোট পাইছে, তো সেখানে ছাত্রদলের প্রার্থী মেজরিটি ভোট পাইছে, জিএসএ মেঘমল্লার বসু ম্যাক্সিমাম ভোট পাইছে। এটা দিয়ে কি বলা হচ্ছে যে মাইনরিটি কমিউনিটি নির্বাচনে অংশগ্রহণ করবে না আওয়ামী লীগ না থাকলে, মাইনরিটি কমিউনিটি নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া অন্য কাউকে ভোট দেয় না, মাইনরিটি কমিউনিটি ছাড়া যদি আওয়ামী লীগ না থাকে তাহলে নির্বাচন ইনক্লুসিভ হবে না, কারণ তারা ভোট দিতে যাবে না। কিন্তু শুধু জগন্নাথ হলের গিনিপিগ এক্সাম্পলটা যদি দেখেন, আওয়ামী লীগ ছাড়া একটা ইনক্লুসিভ নির্বাচন সম্ভব, 78% ভোট কাস্ট হয়েছে। আওয়ামী লীগ ছাড়াও মাইনরিটিরা অংশগ্রহণ করতে পারবে, ইনক্লুসিভ হওয়া সম্ভব। আওয়ামী লীগ ছাড়াও বিকল্প ব্যালট বেছে নেবার মতো দল প্রার্থী এই রাষ্ট্রে সোনার বাংলাতে এখনো আছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে এখানে তাহলে 18%-এর প্রশ্ন কেন আসতেছে? আমার কাছে মনে হচ্ছে সে কাইন্ড অফ এ ডিপ সেন্স অফ ফ্রাস্ট্রেশন। একটা ছেলে দেখছেন না ডাকসুতে বিড়ি খাওয়া অবস্থায় একটা পোস্টার দিয়ে ছেড়ে দিচ্ছে যে আমি বিপদে দাঁড়াবো, তো এরকম ভাই আমি আওয়ামী লীগকে ভোট দিব, এইটা তার কাছে মনে হয়েছে আমি একটা উল্টাপাল্টা কিছু বলি আর কি, আমার কাছে এটা ভালো লাগতেছে। দ্বিতীয়ত দেখবেন যে এর আগে হয়তো বলতে রাজি হয় নাই, কিন্তু ইদানিং এই নিউ ইয়র্কে দেখছে তার এই বঙ্গবন্ধুর সৈনিকরা ডিম মারা শুরু করছে, এই জয় বাংলার সৈনিকরা এখন প্রচুর ঝটিকা মিছিল করতেছে। আমার কাছে মনে হইতেছে এই আপা বুঝি আসে আর যায় কাছাকাছি চলে আসছে, অতএব যদি এসে যায় তাহলে তো নৌকায় ভোটই দিব। তাহলে এখন আপা যদি চলে আসে, এই ঝটিকা মিছিল, জয় বাংলা, নিউ ইয়র্কের পারফরমেন্স, এসালমের সাথে মিটিং, এসালমের নগদ টাকা, যারা গ্রেফতার হয়েছে গত এই আওয়ামী উৎপাতকারী যে কয়টা দেখবেন ম্যাক্সিমাম কিন্তু ঢাকার বাইরে থেকে আসছে। এর মানে হলো ভাড়া খাটতে আসছে, বর্গা চাষি বলে না আমাদের দেশে, ওই যে বেগার খাটা আসা বলে আর কি, দিনমজুর, তো এরা দিনমজুর খাটতে আসছে ঢাকায়। তো সেই জায়গাতে আপনার এই জরিপটাকে একেবারে খুব ডিসাইসিভলি মনে না করে জাস্ট স্যাম্পল আন্ডারস্ট্যান্ডিং। আবার এই জরিপে দেখবেন একটা জায়গা আছে, এইজ গ্রুপে যদি আপনি ঢোকেন আপনি দেখবেন যে বিএনপির ভোট তত কমতেছে। বিএনপির ভোট ব্যাংক হচ্ছে 40+ জেনারেশনের কাছে, এবং গ্র্যাজুয়ালি দেখবেন আপনি যত বেশি নিচে আসতেছেন তত নিচে দেখবেন বিএনপির ভোট কমতেছে। এবং এইটা কিভাবে রিফ্লেক্ট করবে দেখবেন, ডাকসুতে একটা রিফ্লেকশন আমরা দেখেছি। আর একটা হচ্ছে যে আপনার প্রায় 5 থেকে 6 কোটি ভোটার আছে যারা কখনো ভোট দেয়নি, বয়স 35-এর নিচে। এই জনগোষ্ঠী যদি কোনো দিকে সুইং করে, তাকে কাউকে ভালো লাগতেছে না অথবা এইটা স্মার্ট না তাকে ভোট দেওয়া এখন আর,
এটা ফ্যাশনেবল না, অথবা এইটাই ফ্যাশনেবল অমুক ছেলেটাকে ভোট দেওয়া, এইরকম একটা সেন্স যদি তরুণদের মধ্যে ঢুকে যায়, তাহলে দেখবেন যে এনটি বিএনপি অ্যালায়েন্সের ব্যাপারে আপনি একটা জরিপ করেন, দেখবেন যে গ্যালারির ছবি বদলে গেছে। অথবা এখানে লট অফ থিংস আছে আর কি, মানে এটা আপনি কোনো একেবারে মানে ইউনিক অর্গানিক সিঙ্গুলার কোনো প্যারামিটারে মাপতে পারবেন না। জি জোনাস স্যার, আপনি নিজেও বলছিলেন এই যে সবগুলো জরিপে এক ধরনের বড় দলগুলোকে, অর্থাৎ আমি বড় বলতে এভাবে বোঝাচ্ছি বিএনপি, জামাত, এনসিপি, আওয়ামী লীগকে এভাবে আনা, অন্য সব আরও যে গণঅভ্যুত্থানে আরও যে দলগুলো ছিল তাদেরকে এক ধরনের সাইডলাইনে নিয়ে যাওয়া, এবং এই যে আওয়ামী লীগকে ভোটের মাঠে প্রাসঙ্গিক করার এক ধরনের চেষ্টা এসব জরিপে। না, তবে একটা জিনিস বেরিয়ে এসছে যে 52% এখনো ডিসাইড করে নাই, তা আমরা যারা বাদ পড়ে গেছি আমরা 52%-এ, অন্যান্যরা ওই 52% এখনো সংখ্যাগরিষ্ঠ মানুষ অন্যান্যদের দিকেই আছে। তো সেটা আপনি একটা ভাবতে পারেন। আসলে এই জরিপ একদিকে কিছু প্রকাশ করে, আবার অনেক কিছুই প্রকাশ করে না। আর মানে আমরা মনে করি যে ওপিনিয়নের সাথে ভোটের মাঠের হিসেবটা একরকম না। আপনি একটা ওপিনিয়ন মনে করতে পারেন যে আমি ওকে ভোট দিব, কিন্তু সেটা শেষ পর্যন্ত ভোটে যখন দেওয়া হবে সেটা নাও হতে পারে। কারণ আপনি ধরেন এক একটা এলাকায় ক্ষমতা সম্পর্ক যেভাবে থাকে তার দ্বারাও ভোট অনেকভাবে নিয়ন্ত্রিত হয়। ঢাকা শহরের ধরেন বস্তিবাসীরা কিংবা কাকে ভোট দিবে এটা তার ওপিনিয়নের উপর কেবল নির্ভর করে না, তার বাস্তব অস্তিত্বগত কতগুলো সম্পর্কের জায়গা আছে। ফলে এত আলোচনা এখন না করি, এইসব জরিপ টরিপ চলবে, আপনাদের অনেক খোরাক দরকার, মিডিয়ার বিশেষভাবে খোরাক দরকার। অন্তর্বর্তী সরকার তো হাসি হাসি মুখ করে পক্ষপাতেরটাকেই জায়েজ করে যাবেন, আপনারা মিডিয়াও সেই জায়গায় যাবেন এবং জরিপওয়ালারাও সেই জায়গায় যাবে। তো এটাই স্বাভাবিক, মানে এটাকে বলে সব কিছু ছোট করে আনো, বাছাই করার জায়গাটা মানুষের মধ্যে ইয়ে করে দাও। এইটার একটা পলিটিক্স আছে, সেই পলিটিক্সটার বিরুদ্ধে আমরা লড়াই করি। কারণ জনগণের কণ্ঠস্বরটা সবসময় কিন্তু নানাভাবে মানে কি বলে যে একটা মানে চাপার দিকে চলে যায়, এটাকে নাই করে দেওয়ার একটা চেষ্টা চলে। মিডিয়ার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই জায়গায় সবসময়। মিডিয়ার সমালোচনা করা দরকার, কারণ মিডিয়া মনে করে যে মিডিয়া অবশ্যই জনগণের ভরসার স্থল, কিন্তু মিডিয়া নিজেই কিভাবে সেই জায়গাটাকে আবার খুবই সংকুচিত করে ফেলতে পারে নিয়ে প্রচুর ক্রিটিক আছে। যে জায়গাটা আমাদের আলোচনাটা আনা দরকার, যে বাংলাদেশে রাজনৈতিক বিভাজন যেভাবে হয়েছিল, আওয়ামী লীগ তো একটা রাজনৈতিক দল, তার তো বড় সাংগঠনিক কাঠামো ছিল, এমনকি জনসমর্থনও ছিল। ভোটে যে সে একেবারেই কোথাও নাই এটা ভাবলে তো হবে না। রাজনীতিটা মানে একটা রাজনীতি ধীরে 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 নাই হয়, হ্যাঁ, সেই নাই হওয়ার জন্য একটা ইতিবাচক পলিটিক্সটা সামনে আসতে হয়, তখন মানুষের মধ্যে একটা পরিবর্তন ঘটতে থাকে। এই পরিবর্তনটা মানে কেউ যদি মনে করে যে অভ্যুত্থান হয়েছে বলে আওয়ামী লীগ ঠিক সব জিরো হয়ে যাবে, এটা ভাবার তো কোনো কারণে আওয়ামী লীগ মনস্কর জায়গা থেকে। তবে আওয়ামী লীগের মধ্যে অনেক অনুশোচনার জায়গা তৈরি হয়েছিল আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে, এবং যা ঘটেছে তাদের চোখের সামনে এটা ঠিক অনেকে মেনে নিতে পারেননি। তাহলে এই যে তার একটা মানে বিশ্বাস, তার দীর্ঘদিনের অবস্থান টলটলায়মান হয়ে গেছে, মানে নড়ে গেছে, এবং এটা যে কোনো দিকে যাওয়ার জন্য মানে একটা সম্ভাবনার জায়গা ছিল, সেটা ইতিবাচক রাজনীতি সামনে আনতে পারত। কিন্তু নানান দিক থেকেই কম বেশি এই যাদেরকে মানে আপনারা বড় দল সামনে আসা বলছেন, তাদের কর্মকাণ্ড সব মিলিয়ে একটা হতাশার জায়গা তৈরি হয়েছে। এবং প্রথম জায়গাটা তৈরি হয়েছে, যেমন আর বিশ্লেষণে গেলে অনেক কথা বলতে হবে, বা কিন্তু এক বড় জায়গাটা হয়েছে যে আপনি যেটা খুব প্রয়োজনীয় ছিল, যে মনে হচ্ছে যে ৭১ সালে যে ঘটনাটা ঘটেছে, যে এই পাকিস্তানি শাসন, তার নির্যাতন এবং গণহত্যা, তার বিপরীতে যে অধিকার এবং লড়াইয়ের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ এসছে, স্বাধীনতা এসছে, সার্বভৌমত্ব এসছে, এই ন্যারেটিভটা যেন উল্টানোর একটা ব্যাপার তৈরি হয়েছে। এইটা মুক্তিযুদ্ধের যে আওয়ামী লীগের সম্পত্তি না, এইটা বলা হয়েছে, বলা হয়নি তা না, কেউ অফিসিয়ালি এটা বলবে না, কিন্তু কোথায় যেন ন্যারেটিভটা এরকম জায়গায় দাঁড়িয়ে গেছে, এবং এগেইন মুক্তিযুদ্ধটাকে আবার আওয়ামী লীগের হাতেই ঠেলে দেওয়ার মতো একটা জায়গা তৈরি করা হয়েছে। অথচ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ অংশ নিয়েছে জনগণ, মুক্তিযুদ্ধটা করেছে জনগণ, এই দেশের কৃষক শ্রমিকের সন্তানেরা। আপনি মুক্তিযোদ্ধাদের তালিকা দেখেন, এত সব ভুল ত্রুটির মধ্যেও তালিকা দেখেন, সব তালিকা দেখবেন আমাদের কৃষক শ্রমিকের লোকেরাই বেশি। এই সাধারণ মানুষ যুদ্ধ করেছে, সাধারণ মানুষ একটা রাষ্ট্রপত্তন করেছে, সেখানে যে
তাদের জন্য যে প্রতিশ্রুতি ছিল রাষ্ট্রের, এই রাষ্ট্র পত্তনের সময় যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠিত হবে, তার প্রায় বিপরীত স্রোতে দেশ চলেছে। 54 বছর প্রতিষ্ঠিত হয়নি, ফলেই তো 90 হয়েছিল, কিছুটা মনে হয়েছিল আশা হবে, তারপরও হয়নি। 24ও কিন্তু ওইটারই ধারাবাহিকতা, যে আমার যে অনার্জিত আমাদের যে মানে যে জিনিসটা পূরণ হয়নি, যে আমার আকাঙ্ক্ষা যেটা আমরা অর্জন করেও হারিয়ে ফেলেছি, সেইটাকে মানুষ আবার ক্লেইম করেছে। প্রত্যেক যুগেই নতুন ভাষা আসবে, প্রত্যেক যুগেই তার নতুন সম্পর্কের জায়গা দাঁড় করানো হবে। কিন্তু ওই যে আমরা মুক্তিযুদ্ধ জনগণের সম্পত্তি, মুক্তিযুদ্ধ জনগণের আকাঙ্ক্ষা আছে, এটা আওয়ামী লীগ তো বরং মুক্তিযুদ্ধকে কেবল ব্যবহার করা ছাড়া আর কিছু করেনি, বরং মুক্তিযুদ্ধের যা কিছু আকাঙ্ক্ষা সেই জায়গাগুলোকে তারা ক্রমাগতভাবে সরিয়ে দিয়েছে। এখন কতগুলো প্রতীক তারা সেট করেছে, ওইটা মানেই মুক্তিযুদ্ধ। এখন সেই জায়গা থেকে এই যে বড় একটা মানে পারসেপশন তৈরি হয়েছে, আবারও বলি পারসেপশন মানে ধারণাই কিন্তু সত্য, মানে আপনি সত্য আরেক জায়গায় থাকতে পারে, কিন্তু মানুষের মধ্যে যে পারসেপশনটা তৈরি হয় সেটা অনেক সময় সত্যের রূপ নেয়, এবং পারসেপশনটাই ভিত্তিতে অনেক পলিটিক্স চলতে থাকে। এবং এই জায়গাটাতে এরকম একটা পারসেপশন তৈরি হয়ে আওয়ামী লীগেরদের মধ্যেই, যারা আওয়ামী লীগ সমর্থক ছিল, তাদের মধ্যে আরেক ধরনের জায়গা সৃষ্টি হয়েছে। এখন আবারও বলবো যে ইতিবাচক যে রাজনীতি, অর্থাৎ সত্যি সত্যি নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা করতে পারছি কিনা, আমরা কি ওই পেট্রন ক্লায়েন্টের যে সম্পর্ক, বখরাজীবিতার উপরে যে পুরো দেশের মানে কোটি কোটি মানুষকে প্রাইভেট ম্যানেজমেন্টে নিয়ে যাওয়া হয়েছে, আমরা কি এটা ভাঙতে পেরেছি? আচ্ছা, আমরা কি দুর্নীতিটার কিছু একটা লাগাম টানতে পেরেছি? পুরো তলায় আমাদের উপদেষ্টারা বসে আছেন, তাদের বিরুদ্ধে আমি মানে কিছু কিছু অভিযোগ এক দুজনের বিরুদ্ধে এসছে, সেটা দুঃখজনক, বাট জেনারেলি এরকম বড় আকারে মানে আমাদের অভিযোগ আসছে। কিন্তু তারা কিন্তু তলার দুর্নীতি ঠেকাতে পারেননি। তলায় যে দুর্নীতি চলছে সেটার পরিমাণ এবং সব কিছু যেভাবে আছে, মানে কাঠামোটা মনে হচ্ছে যে একই জিনিসই আছে, বরং সরকার নিজে তাদের কাছে ধীরে ধীরে প্রায় জিম্মি হয়ে আছেন অনেক ক্ষেত্রেই। কাজ আগায় না, ফাইল আগায় না, নির্দেশ আগায় না। পুরো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেগুলো কিছুটা বর্ণনা হয়েছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার যে জবরদস্তির বিরুদ্ধে আমরা লড়াইটা করলাম, মনে হলো যে আরেকটা নতুন জবরদস্তি আরেক নামে হাজির হচ্ছে। আপনি একজনের দাড়ি কেটে দিচ্ছেন, মানে ধর্মীয়, জাতিগত, লিঙ্গি, অন্য সম্প্রদায়তে বাদ দিলাম যারা সংখ্যায় কম, খোদ মেজরিটি মুসলিম ধর্মের মধ্যে আপনি মাজার ভেঙে দিতে চাচ্ছেন। তা আপনার তরিকায় মাজার না থাকলে আপনি ভেঙে দিতে যাবেন, মানে এটা কোথায় এই অধিকার পাচ্ছেন? এবং হ্যাঁ, সরকার কোথাও কোথাও ভূমিকা পালনের চেষ্টা করছে, কিন্তু সরকারও আসলে পারছে না। মনে হচ্ছে যেন সে এখানে রোল প্লে করতে গেলে অভ্যুত্থানের শক্তিরই একটা অংশ বোধহয় সেটাকে মানবে না। এই যে জায়গা, অভ্যুত্থান যে আকাঙ্ক্ষা নিয়ে গড়ে উঠেছে, অভ্যুত্থানের এই আকাঙ্ক্ষার সাথে প্রায় বিপরীত জায়গায় চলে যায়। অভ্যুত্থানেরই হয়তো একটা অংশ, অথবা তারা মনে করছে যে না, ওইটাই হচ্ছে প্রধান ব্যাপার। এইটা নিশ্চিতভাবে আমাদের ধরতে হবে। ফ্যাসিবাদের পাল্টা ফ্যাসিবাদ দিয়ে হবে না। এই উদার গণতান্ত্রিক যে মানে ন্যূনতম জায়গাটা, অপরের প্রতি বিবেচনা, এইটার উপরে ভিত্তি করে কিন্তু লড়াইটা হয়েছে। আমাদের নৈতিক শক্তির জায়গা ছিল ওইটা, ওই জায়গাটা খুব জরুরি জায়গা, দরকার। ওইটা যত বাড়বে, ওইটা যদি শেষ পর্যন্ত আমরা প্রতিষ্ঠিত হয়, তাহলে বাংলাদেশে আওয়ামী লীগের এই যে মানে রাজনৈতিক পুনরুত্থান আপনি বলেন, এটা জনগণের মধ্যে খুব জায়গা পাবে না। কারণ যে হত্যাযোগ্য সেফ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তারা চালিয়েছে, এটা এত সহজে মানে নাই হয়ে যাওয়ার মতো নয়। স্যার, তো সাথে যে আপনিও যাচ্ছিলেন, আমি নিউ ইয়র্ক প্রসঙ্গটা তুলতাম। যে নিউ ইয়র্কে যে ঘটনাটি ঘটলো, হেনস্থার ঘটনা, ডিম নিক্ষেপের ঘটনা, যেভাবে বলি, এই যে এই ঘটনার প্রশ্নটা এভাবে রাখতে চাই, দায়কার এই ঘটনা, এগুলো তো অনেক আলাপ এই 2-3 দিনে হয়েছে, কিন্তু এই যে আওয়ামী লীগকে মোকাবেলায় কি কোথাও আসলে কৌশলগত ভুল হচ্ছে কিনা? 100% ভুল হচ্ছে। আমরা তো মানে রাজনৈতিক দলগুলোর মধ্যেই তো ঐক্যমত্য নাই কিভাবে আওয়ামী লীগ প্রশ্নটা ডিল করা হবে। আমরা তো মানে যেটা আমরা জুলাই সনদ নিয়ে কাজ করছি, সব রাজনৈতিক দল আছে, কিন্তু ধরেন এরকম বড় বড় রাপচারের মুখে, যেমন চিলিতে সকল রাজনৈতিক দল এই ধরনের বড় রাপচারের মধ্যে 2019 সালে এক পাতার একটা এগ্রিমেন্টে আসছে, এই আমরা করবো, এইভাবে করবো। রাজনৈতিক দলগুলো, এটার জন্য কোনো কমিশন বসতে হয় নাই, কোনো সরকারের ভূমিকা, রাজনৈতিক দলগুলোই করেছে এটা। তা আমাদের দেশে আমরা সেটা করতে পারিনি। যে আওয়ামী লীগ প্রশ্নে এখনও তো মানে সবাই এক এক রকম কথা বলে, তাই না? এবং আওয়ামী লীগকে এখনও অনেকে যখন বিরোধী দলের মতো দেখে, পত্রিকায় লেখা হয় সাবেক প্রধানমন্ত্রী, ঠিক আছে? তো আমরা তো সবাই মিলে যদি সিদ্ধান্ত নিতে পারতাম যে কিভাবে আওয়ামী লীগ যারা
মানে তাদের আনকনসিয়াসের মধ্যে আওয়ামী লীগ আছে, এই লোকগুলোকে কিভাবে আপনি সমাজে জায়গা দিবেন, আর যারা ক্রিমিনাল তাদেরকে আপনি শাস্তি দিবেন কোন প্রক্রিয়ায়, এইটা আলাদা করতে পারলেই কিন্তু আওয়ামী লীগ প্রশ্ন ডিল করা যেত। এখন এটা করা যায় নাই, এখন দেশের বাইরে গিয়ে তারা এরকম হম্বিতম্বি করছে এবং সেইখানে সরকারের কোনো ভূমিকা নাই বা সরকার নিজেই জানে না যে কীভাবে কী করতে হবে। এই ঘটনায় আমি দেখলাম যে যিনি প্রোটোকল অফিসার ছিলেন, যিনি মানে একটা খুবই অদ্ভুত একটা দৃশ্য, যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাত টেনে, এরকম কোনো প্রোটোকল অফিসারকে দেখছেন জীবনে যেভাবে হাত টেনে নিয়ে যেত? এই লোককে খোঁজ নিয়ে দেখা গেল যে সে একজন সাবেক ছাত্রলীগার এবং তার পোস্টিং হচ্ছে নেপালে, কিন্তু সে ওখানে প্রোটোকল অফিসারের ভূমিকা পালন করছে। এইভাবে চলতেছে তৌহিদ সাহেবের পররাষ্ট্র মন্ত্রণালয় বা আমি বলতে পারি অন্তর্বর্তী সরকার। এবং ওইটা যে দৃশ্য, আমরা এটা কীভাবে ইয়ে করবো যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টারা সুন্দর মতো চলে গেলেন এবং আমাদের রাজনীতিবিদরা এই ধরনের নাজেহাল হলো আর কি। ঠিক আছে, এটার মানে খারাপ তো ভাবতে চাই না, কিন্তু এটার একটা ইয়ে আছে, কিন্তু সিগন্যালিং আছে, কিন্তু খারাপটা আমরা ভাবতে চাই না, কিন্তু এটা এরকমও হইতে পারে। তো সেটা যেন না হয়। এবং এই ক্ষেত্রে আওয়ামী লীগ প্রশ্নে আমরা যদি ন্যূনতম নমনীয়তা দেখাই, আগামী ইলেকশনে অনেকের মনের মধ্যে এটা আছে যে আওয়ামী লীগ আসুক বা জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ নমিনেশন নিয়ে আসুক, এইটা কিন্তু আমাদের দেশকে আবারও মানে বিভক্ত করবে এবং একটা সহিংসতা তৈরি করবে। যেমন আমাদেরকে এটা, আমরা তো ধরেন ডিসিএসপি এদেরকে গালাগালি করি, তাদের যে ধরনের ভূমিকা গত 15 বছর ছিল, তারা কিন্তু আমাদেরকে একটা ইনসাইট দিয়েছেন, যেটা প্র্যাকটিক্যাল ইনসাইট। বলেছেন যে আপনারা যদি এই ব্যাপারে সিদ্ধান্ত না নেন এবং আগামী ইলেকশনে যদি আওয়ামী লীগ বা জাতীয় পার্টি বা যারা এই ধরনের ছিল ফ্যাসিবাদের অংশ, এরা যদি অংশ নেয়, তখন তো এই যে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো, এদের তো খুব স্বাভাবিক মানে ক্ষোভ আছে এদের প্রতি, প্রতিরোধ করতে চাইবে, জনগণেরও অনেক ক্ষোভ আছে, প্রতিরোধ করতে চাইবে। আর ওরা ইলেকশনের পার্টি হিসেবে আমরা তো তাকে ডিফেন্ড করতে বাধ্য। তখন কি দাঁড়াচ্ছে, ফ্যাসিবাদের অংশ হয়ে আমরা ফ্যাসিবাদ বিরোধী জনগণের বিরুদ্ধে যাচ্ছি, তখন আপনারাই আবার এটা নিয়ে অনেক চাচামিচি হবে। তো এর চেয়ে আপনারা আওয়ামী লীগ প্রশ্ন, জাতীয় পার্টি প্রশ্নটা আগেই শেষ করেন। এবং এখন যে অবস্থা দাঁড়িয়েছে তাতে মনে হচ্ছে জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নিতে দেওয়া এটা খুব নিরীহ ব্যাপার না, এটা আরও বড় কোনো প্ল্যানের অংশ। কিন্তু এই ইস্যুতে তো আপনাদের রাজনৈতিক মতৈক্য তো হচ্ছে না, আনতে হবে। এখন না আনলে কি হবে, না আনলে তো সুষ্ঠু নির্বাচনের পরিবেশই নষ্ট হবে। আপনি মানে ধরেন জাতীয় পার্টিকে আপনি গণ অধিকার পরিষদের এটা একটা খুব ফার্ম অবস্থান আছে, আমাদের একটা ফার্ম অবস্থান আছে, তো আমরা এটা নিয়ে ধরেন রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চাইবো। অন্য অনেক দল মনে করবে, এরকম বলবে যে আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা সমর্থন করি না। রাজনৈতিক দল নিষিদ্ধ না করেন, কিন্তু তাদের যে ভূমিকা ছিল না, ওটা তো বিচারিক প্রক্রিয়া একটা আছে, তাদের যে ভূমিকা ছিল, এবং আমরা ভারতের সাথে আলাপ করে এসেছি, কাদের সাথে কথা বলেছি বলা যাবে না। 24 নির্বাচনের আগে এই ধরনের কথা বলছে না, 14 সালের নির্বাচনে এখানে এসে সুজাতা সিং ইয়ে করেছে না, তো এরা তো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে কোথা থেকে নির্দেশিত। এবং তো ওই যে এরশাদ সাহেবের আত্মীয় সাকিব নামে একজন জাতীয় পার্টির নেতা ছিলেন, তার নিজের জবানবন্দি যে তিনি পাকিস্তান এমবাসিতে গিয়েছেন বলে ভারতের হাই কমিশনারের নির্দেশে তাকে দল থেকে বের করে দেওয়া হয়েছে। তাহলে এই দলের সাথে তো ভারত লিঙ্কড। তো আপনি কি আমেরিকায় কি কিউবাপন্থী কোনো দলকে কাজ করতে দিবে? আমেরিকা দেবে না। তাহলে আমরা কিভাবে এই রাজনৈতিক দলগুলোকে আগামী ইলেকশনে আনার কথা ভাবি? এদেরকে আনলে ইলেকশনে একটা হাঙ্গামা হবে। আপনি যদি সুষ্ঠু নির্বাচন চান, ওদের ব্যাপারে ফার্ম সিদ্ধান্তে আসতে হবে সব রাজনৈতিক দলকে। নিষিদ্ধ করা আলাদা ব্যাপার, কিন্তু নির্বাচনে অংশ না নেওয়ার ব্যাপারে একটা ফার্ম পজিশন লাগবে। জি, নিউ ইয়র্কে যে ঘটনা ঘটলো এটি নিয়ে তো আলোচনা আছে। আরেকটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে এই যে প্রধান উপদেষ্টা সফরে যে এবার শতাধিক প্রতিনিধি পাঠানোর যে এই প্রশ্নটি উঠেছে টিআইবি এরই মধ্যে, মানে এই যেই সংস্কৃতিটা আগেও চলছিল বিশাল বিশাল বহর নিয়ে যাওয়া, অন্তত এই অন্তর্বর্তী সরকার তো সেই মানে এটার উত্তর সরকার দেবে। সরকারকে আমরা দেখলাম যে আগামী সরকারের গাড়ি টাড়ি নিয়েও, মন্ত্রী এমপিদের গাড়ি নিয়েও অনেক বিচলিত। তো এরকম তো এই সরকার অনেক কাণ্ড কারখানা করছে, কারণ ওই যে আমরা যে গণ অভ্যুত্থানের ইমোশন এবং গণ অভ্যুত্থানের যে ঐতিহাসিক একটা বাস্তবতায় যে এই সরকারকে সমর্থন করেছি, এইটার তো ব্ল্যাকমেইল সরকার যে করছে না তা তো না। এই যে এই 3টা দলকে নিয়ে গিয়ে এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে ফেলছে। আবার এই 3টা দলকে বিএনপি আর জামায়াত ইসলাম নিয়ে খুব একটা প্রশ্ন হচ্ছে না, কিন্তু এনসিপি কেন গেছে এটা দেখেন, সবার মধ্যে এরকম একটা আলাপ আছে। তা আমাদেরকে শত্রুর মুখে ফেলতেছে এই সরকার। বাকিদের আপনি যে ধরেন পরে যে আরো একজন করে অ্যাড হলো, তো অন্য আরো দল নিয়ে গেলেন না কেন? নিতেই পারতেন। তো আপনি যখন 107 জন নিয়ে যাচ্ছেন, এটাকে 150 জন বানায় বাকি আরো 20টা দলের প্রতিনিধি নিয়ে গেলে কি ক্ষতি হতো? বাংলাদেশের মানুষ তো টাকা দিবে। তাই এই যে গ্যাঞ্জামগুলো এই সরকার কিন্তু লাগায়, এবং এই সরকারের ভেতরে যে ইনার সার্কেল, খুব খতরনাক ইনার সার্কেল, তারা এই যে এই গ্যাঞ্জামগুলো লাগায় একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। ব্যারিস্টার রুমিন ফারহানা, নিউ ইয়র্কের ঘটনা, হেনস্থার ঘটনা এবং বিশাল প্রতিনিধি বহর, এবং এই যে সৌরভ তুষার বলছেন যে সরকার এক ধরনের গ্যাঞ্জাম লাগানোর চেষ্টা করছে। আমি ওনার লাস্টের কথা থেকেই আলোচনা করি। দেখুন, সৌরভ তুষার খুব সঠিকভাবে বলেছে, 3টা দলকে কিসের ভিত্তিতে নির্বাচন করা হলো? যদি 3টা দলকে নির্বাচিত করা হয় প্রতিনিধি নেওয়ার জন্য, তাহলে বাংলাদেশে নিবন্ধিত যতগুলো পলিটিক্যাল পার্টি আছে প্রত্যেকটা থেকে একজন করে নিয়ে যেতেন, তাই না? তাহলে তো আজকে এই বিতর্কটা তৈরি হয় না। 1, 2 হলো নিউ ইয়র্কে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনায় যেই পলিটিশিয়ানরা
ডিরেক্টলি এফেক্টেড হয়েছেন ওনারা কি কেউ নিজের ব্যক্তিগত সফরে গিয়েছিলেন নিউ ইয়র্কে? রাষ্ট্রীয় সফর ছিল, এটা রাষ্ট্রীয় সফর ছিল। তাহলে ওনাদের প্রোটেকশন দেওয়ার দায়িত্বটা কি দলের ছিল না রাষ্ট্রের ছিল? রাষ্ট্রের ছিল না। 3 হলো এই যে সরকারি বাহিনী, হ্যাঁ, এই সরকারের সঙ্গে যুক্ত প্রতিটা ব্যক্তি যতবার দেশের বাইরে যায় ততবার তারা হেনস্থার শিকার হয়। সুতরাং সরকার জানি না, বুঝি নাই, এরকম হতে পারে ভাবি নাই, এই কথাগুলো বলে পার পাওয়ার কোনো কারণ নাই। 4 হলো একই প্লেনে একইভাবে আপনারা ভ্রমণ করলেন, দীর্ঘ 36 ঘন্টা ভ্রমণের পর আপনাদের 2 দলের যাত্রাপথ ভিন্ন হয়ে গেল, সরকার সেফ এক্সিট নিয়ে বের হয়ে গেল আর অন্যান্য পলিটিক্যাল পার্টিরা আরেক দরজা দিয়ে গেল। 6 বিএনপির নেতাকর্মীরা মহাসচিব যেহেতু যাচ্ছেন ডেফিনেটলি উপস্থিত ছিল, কিন্তু দে ওয়ার মিসগাইডেড, তাদেরকে ভিন্ন আরেকটা গেটের টার্মিনালের কথা বলা হয়েছে। এই তথ্যটি কারা দিল? এই যে ভুল তথ্য, নিশ্চয়ই তারা বাংলাদেশ দূতাবাসের সঙ্গে কথা বলেছে, বাংলাদেশের ওখানকার যে কনসুলেট আছে তার সঙ্গে আলাপ যোগাযোগ করেছে, সেখান থেকে তথ্য এসছে, না হলে তো এটার আর কোনো ব্যাখ্যা নাই, তাই না? সো পুরো যে ঘটনাটা ঘটলো, আমি যদি বলি সরকার বেশ কয়েকটা মেসেজ দিতে চাইছে। এই যে দেখেন, জামাতের একদিক দিয়ে বের হয়ে যাওয়া, বিএনপি এনসিপির অন্য গেট দিয়ে বের হওয়া, অলরেডি কিন্তু এটা নিয়ে যথেষ্ট জল ঘোলা হয়েছে, যথেষ্ট জল ঘোলা হয়েছে যে বিএনপির জামাতের নেতাকর্মীরা কেবলমাত্র তাদের নেতাদেরকে সেফটি সিকিউরিটি দিয়ে অন্য গেট দিয়ে বের করে দিয়েছে, অন্য দলের 2 নেতা 4 নেতার দিকে তারা তাকানি নাই। সো এই যে নিজেদের মধ্যে একটা ক্ল্যাশ কিন্তু তৈরি হয়েছে। 2 হয়েছে, মানে ইন্টারিম গভর্নমেন্ট কি বাইরের বিশ্বকে দেখাতে চায় যে আমাদের দেশের পলিটিক্যাল পার্টিগুলোর নিজেদের মধ্যে তো ঐক্য নাই, বাইরের দেশেও তারা যখন যায় তাদের এই বিভেদ, অনৈক্য এবং শত্রুতা খুব স্পষ্ট হয়ে ধরা পড়ে। সো বাংলাদেশে এখন যে গভর্নমেন্টটা আছে ও বরং আরও কিছুদিন রান করুক, বিকজ আমাদের পলিটিশিয়ানদের তো মানুষ পছন্দ করে না, তাদের নিজেদের সাথে নিজেদের কোনো ঐক্য নাই, তাদের মধ্যে নানান রকম ফ্যাসাদ 24 ঘন্টায় লেগে থাকে। সো বেটার উই কন্টিনিউ। কেন এটা বলছি? এটা বলছি বিকজ আপনি সরকারের শুরুর দিককার বক্তব্য, মাঝের সময়কার বক্তব্য এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই একদম আল্লাহর কসম গেট লক করে দেওয়ার আগ পর্যন্ত তারা যে বক্তব্য দিয়েছে, ঈদের জামাতের পরে 5 বছর, হাত মেলালে 5 বছর, মৌলানা সাহেব ওয়াচ করেন ওনার ইউনুস নবী এবং আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস প্যারালাল। সো এই যে একটা প্রোপাগান্ডা মেশিন আপনারা গত 1 বছরের উপরে চালালেন, তার তো একটা মাঝে যা আছে, তাই না? কেউ তো বলেন সরকারের ভেতরের সরকার, এই যে একটু আগে তুষার বললেন যে সরকারের ভেতরে আরেকটা গ্রুপ আছে, তারা নোটোরিয়াস। অ্যান্ড ওই গ্রুপটা আসলে কারা? ওই গ্রুপটা কি চায়? সবাই যে চায় ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যাক, ব্যাপারটা তেমন নাও হতে পারে। হ্যাঁ, এটা খুব পরিষ্কার, ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ব্যক্তিগতভাবে আর একদিনও থাকতে চান না, এটা ওনার বডি ল্যাঙ্গুয়েজেও আপনি বুঝবেন। যুক্তরাষ্ট্র সফরে উনি বারবার হি রিয়েলি ডাজন্ট ওয়ান্ট টু কন্টিনিউ। একদম ওনার, আমার জানি না তুষার কেন হাসছেন বলতে হবে না, ওনার বডি ল্যাঙ্গুয়েজে আমার কাছে মনে হয়েছে, মেবি আই এম রং, মেবি হি হ্যাজ সাম আদার নিউজ, আমি জানি না, আমার ওনাকে মনে হয়েছে যে হি ডাজন্ট ওয়ান্ট টু কন্টিনিউ। বাট ওনার পুরো টিম কি কন্টিনিউ করতে চায় না? এই প্রশ্নটা তো আসে, বিকজ ধরুন এটা অনেকটা ওরকম না যে পলিটিশিয়ানরা তো আসলে কখনো ক্ষমতায় যাবেন, কখনো এমপি হবেন, কখনো ঘরে বসে থাকবেন, আবার কখনো জেলে যাবেন, আবার কখনো পালায় থাকতে হবে। এটা হচ্ছে পলিটিশিয়ানদের জীবনের একটা রুটিন, এটা মেনে জীবন চক্র, এইটা একদম এটা। হ্যাঁ, কিন্তু ধরুন ওনারা যারা এখন সকাল বিকাল স্যালুট পাচ্ছেন, প্রোটোকল পাচ্ছেন, স্যার 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 শুনছেন, ওনাদের কাছে তো বিষয়টা আসলে পাওয়ার কথা না, কিন্তু পেয়েছি। সো না পেতে পাওয়ার ব্যাপারটা তো একটু অন্যরকম, তাই না? এবং এটা তো বিয়ন্ড এক্সপেকটেশন যে হঠাৎ করে হয়ে যাবে, হয়ে গেল অনেকের জন্যই। তাই আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা ডেফিনেটলি বলছি না, বাট আই এম টকিং অ্যাবাউট হিজ টিম। জি, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যে নিউ ইয়র্কের ঘটনা, বিশাল বহর এবং এই যে সরকারের ভেতরে সরকারকে দেখার, দেখেন বহরের ব্যাপারে এর আগেও আমি এটা জানতে চেয়েছি, বোঝার চেষ্টা করেছি যে আসলে এত লোক কেন লাগে। জার্মান চ্যান্সেলরকে দেখলাম আপনার পিএসকে নিয়ে বিমানে উঠে গেছে, তো মানে এই লেভেলের
মানে বহর নিয়ে ইউজুয়ালি হচ্ছে পরাশক্তিগুলো যায়, ধরেন চায়না যায়, রাশিয়া যায়, আমেরিকা যায়, তাদের একটা এয়ারফোর্স ওয়ান টাইপ জিনিস আছে। আমেরিকার লোকরা যখন আসে তার ওই যে কাবাব টাবাব পর্যন্ত বানায় নিয়ে আসে, তার যে বার্গারের সাইজ, ডাবল সাইজের বার্গার, মকার মতো ডাবল শট সে খায় বার্গারের ভিতরে, ওইটা আবার নর্মাল বার্গারে পাওয়া যায় না, এগুলো পর্যন্ত বানায় নিয়ে আসে তার সোলজারদের ড্রিল করবার জন্য। তো সেই রিয়েলিটিতে আমাদের এত বড় সফর কেন লাগে? এর আগে একবার দেখলাম একটা ব্যাখ্যা দিয়েছে গত বছর একই রকমভাবে, আমরা যখন জিজ্ঞেস করেছিলাম 56 জন নাকি এজেন্সি এবং সিকিউরিটি প্রোটোকল মেম্বার আছে। তারপরে দেখলাম প্রেস টিম সম্ভবত একজন ছাড়া পুরো প্রেস টিম চলে গেছে, এবং উপদেষ্টা দেখলাম অলমোস্ট হাফ অফ দ্য ক্যাবিনেট চলে গেছে ফ্লাই আউট করে। জ্বালানি উপদেষ্টা গেছেন, আইনের উপদেষ্টা গেছেন, পররাষ্ট্র তো গেছেনই, তো গণপূর্ত গেছেন। মানে আমি বুঝলাম না যে এটা কি মানে মানে এটা কি বিদায় হজের মতো কিনা আর কি, যে ওনারা সবাই ওখানে গিয়ে জমায়েত হয়েছেন এবং বিদায় হজের ভাষণ দেবেন কদিন পরে টরে, তো এরপরে আল্লাহর ওয়াস্তে আবার দেশে ফিরে আসবেন। মানে এটা আমারও জানার বিষয়। এবং দল সিলেকশনে আবার প্রতিনিধি 2 জন বাড়াইলো, এটা একটা কারণ হচ্ছে দলের মধ্যে সীমাবদ্ধ থাকা। হ্যাঁ, মানে ধরেন এর আগে গত মাসে রোহিঙ্গা কনফারেন্স একটা কক্সবাজারে হয়েছে, ওখানে কিন্তু আমি ছিলাম, সাকিবের দলের প্রতিনিধি ছিল, এনসিপি বিএনপি তো অফকোর্স সিকিউরিটি কাউন্সিল মেম্বার, তারা তো অবশ্যই থাকবে। তো আমরা যারা ছিলাম ওখানে দেখলাম যে ওই যে ঘোষণাপত্রের দিন যে 10 দলীয় দেবতারা যেখানে বসছিলেন আর কি, আপনার ইউনূস সাহেবের পাশে দেখবেন যে সাকিব ভাইও ছিলেন, দেবতার মঞ্চে ছিলেন। তো সেই জায়গাতে তো আমরা চিন্তা করলাম যে রোহিঙ্গা কনফারেন্সেও এই 10 দেবতারা ছিলেন, তো সেইখানে আবার সাডেনলি দেবতারা কি দেবত্ব থেকে রিটায়ার করলেন, মানে 3 জন বেঁচে আছেন, মানে বাকিরা দেবতারা কোথায়, মানে অঙ্কটা মিলাইতে পারলাম না। আবার দেখলাম যে একই দেবতার কাছে আবার বাচ্চা হয়েছে, 2 জন গেলেন। আবার দেখলাম যে প্রথমে এক দলের 2 জন, পরে সম্ভবত আমার ধারণা যে বাকি 2 দল প্রতি করেছে, হয়তো ইস্যু রাইজ করেছে, তখন আবার মানে এক দল থেকে কমানোর বদলে এক দল থেকে মানে আরো একজন করে বাড়ায় দিছে আর কি। আর অফকোর্স তাদের প্রোটোকলের যে ব্যাখ্যা দিয়েছে এটা সাফিসিয়েন্টলি খুব স্ট্রং পজিশন না আর কি, যে ভিসা প্রসেসিংয়ে দেরি হয়েছে, এই সেই হ্যান ত্যান। আপনারা বহুদিন থেকে জানেন, আপনারা এই কনফারেন্সে যাচ্ছেন, এখানে কে যাবে না যাবে সে প্ল্যান করার ব্যাপারে যথেষ্ট ঘাটতি আছে, কোনো সন্দেহ নাই। গুরুত্বপূর্ণ হচ্ছে এই ঘাটতিগুলো কিন্তু গতবারও আমরা দেখেছি। ওখানকার যে ওয়াশিংটনে আমাদের দূতাবাস আছে, তারপরে নিউ ইয়র্কে জাতিসংঘের যে স্থায়ী দূতাবাস আছে, তারা কিন্তু প্রিটি আওয়ামী চামচা টাইপের যে টাইপের লোকজন ছিল, এরা এই টাইপের ছিল, ডিপ্লোম্যাট অথবা ফরেন সার্ভিসের লোকজন ছিল, এবং তারা সাফিসিয়েন্টলি তাকে হেল্প করে নাই প্রফেসর ইউনূসকে। তো সেই এক্সপিরিয়েন্স থেকে ওনারা আসলে কিছু শিখলেন কিনা আদৌ, এবং এখন যিনি পররাষ্ট্র সচিব উনি নিজে তো ওয়াশিংটনে ছিলেন, উনি কি রোল প্লে করলেন এখানে, উনি এই ক্যারেক্টারগুলোকে চেনেন না। একটা বড় বিষয় আমি সবসময় ফিল করি, আমরা যারা আন্দোলনে রাজপথে গণ অভ্যুত্থানে ছিলাম, দেশকে নিয়ে আমরা যেভাবে ফিল করি, 1400 শহীদের ত্যাগ কোরবানিকে আমরা যেভাবে ওন করি, ফিল করি, এইটা টোটাল প্রজাতন্ত্রের যে কর্মচারী আছে, আপনার আমলা, সামরিক বলেন বেসামরিক বলেন, এদের কারো ভিতরে সেই অনুভূতিটা আমি দেখি নাই। কারণ আমি তো গত 1 বছরে বহু রাষ্ট্রীয় জনগণের ইস্যুতে আমলাদের সাথে ডিল করেছি, তারা মনে করে তাদের নতুন গাড়িটা কবে আসতেছে, একটা লুক্রেটিভ পোস্টিং দরকার, এখানে আমাকে ডাম্পিং করে রাখছে, আমি সবচেয়ে যোগ্য ছিলাম এই পজিশনের জন্য। সব আমলা মনে করে তার থেকে যোগ্য ডিসি আর কেউ হইতে পারতো না। সব পুলিশ অফিসার মনে করে যে সেই শুধু আইজি হওয়ার যোগ্য। সব আমলা মনে করে তার সচিব হওয়া দরকার ছিল, তার উপর বৈষম্য করা হয়েছে। এই যে আকাঙ্ক্ষার বৈষম্য, যে নিজেরা নিজেদেরকে মনে করা যে আমি শুধু এই কাজের জন্য সবচেয়ে যোগ্য, এবং তাদের ভিতরে অধিকাংশকে অযোগ্য মনে হয়েছে। সার্টেনলি দেয়ার আর ব্রিলিয়েন্ট ব্যুরোক্র্যাটস, কোনো সন্দেহ নাই, কিন্তু অধিকাংশ লোকরে মানে আমার অপদার্থ মনে হয়েছে, মানে ইউজলেস। তো এই যে টোটাল জনগোষ্ঠীর ভিতরে রাষ্ট্রে যে একটা পরিবর্তন হয়ে গেছে, আকাঙ্ক্ষায় বদলে গেছে, এগুলো নিয়ে যে আমাদেরকে ভাবতে হবে, অ্যাকর্ডিংলি আমাদেরকে ডেলিভার করতে হবে, এই চৈতন্য টোটাল ব্যুরোক্রেসির ভিতরে আমি দেখি নাই। বোথ সিভিল অ্যান্ড মিলিটারি ব্যুরোক্রেসির ভিতরে এই চৈতন্য নয়, পুলিশের সিনিয়র ম্যানেজমেন্টের ভিতরে এই চৈতন্য আমি দেখি নাই। 1-2 জন এক্সেপশনালি থাকতে পারে, কিন্তু এইটাই হচ্ছে আমাদের অধিকাংশ উপদেষ্টার ক্রাইসিস। তারা কি আসলে গত আওয়ামী আমলে খুব খারাপ ছিলেন? 1-2 জন ছাড়া তো আসলে তারা বেশ ভালোই ছিলেন। কনসালটেন্সি করতেছে, এনজিও ব্যবসা করতেছে, নারী ব্যবসা করতেছে, মেয়েদেরকে বেচ্চা বিদেশ থেকে টাকা আনে, এই সব কাজ তারা তো ব্যাপকভাবে করছে। কইরা ধইরা এখন তথ্য আবার বেঁচে দিছে। মানে যা কাজই হইল এই ব্যবসার ভিতরে থাকা, সে দিন শেষে তার রোলটা প্লে করতে পারছে না।
এই অধিকার ব্যবসা করা, এই প্রত্যেকটা কাজের মধ্য দিয়ে রাষ্ট্রকে তারা যেভাবে দেখছে এটার ভিতরে গণ অভ্যুত্থান নাই। এবং এই জন্য আপনি দেখবেন যে এই ছাত্রলীগ করেছে, নেপালে পদস্থ ও কেন ওয়াশিংটনে যাবে, এবং যেভাবে মির্জা ফখরুলের হাত ধরে হেঁচকা টান দিল, মানে আপনি যদি প্রোটোকল অফিসার হয়েও থাকেন স্যুটটাই পরে আপনি এভাবে আরেকজনের গায়ে বিদেশে হাত দিতে পারেন না, আপনাকে গিয়ে ইন্ট্রোডিউস করতে হবে। এবং মির্জা ফখরুল তাজ্জুব হয়ে গেছেন যে আপনি কে, উনি জিজ্ঞেস করেছে ওনাকে। আর তারপরে তো বিএনপির ভিতরে আমি প্রচুর সাবোটিয়ার দেখলাম যে বিএনপির লোকজন কেন অন্য গেটে থাকবে, বিএনপির নেতারা কেন কমিউনিকেট করলো না, মির্জা ফখরুল কোত্থেকে বেরোচ্ছে, জামাত কেন পারলো কিন্তু বিএনপি কেন পারলো না। তাহলে যেই গেট দিয়ে মির্জা ফখরুল বের হবেন কিন্তু হইলেন না, সেই গেটে শত শত বিএনপি নেতাকর্মীরা দাঁড়ায় আছে এবং বলে দেওয়া হয়েছে যে উনি ভিভিআইপি গেট দিয়ে বের হবেন, আপনারা চলে যান। কিন্তু আওয়ামী লীগের লোকরা ঠিকই রাইট গেটে বের হয়েছে, যেখান থেকে মির্জা ফখরুল সাহেবরা বের হবেন, এনসিপির নেতৃবৃন্দ বের হবেন। আবার জামাতও আর একটু পরিপক্ক আচরণ করতে পারত, শুধু নিজের দলের নেতার নামে স্লোগানটা না দিয়ে সবাইকে আগলে ধরে রাখার কাজটা করতে পারত। যদিও পরবর্তীতে দেখলাম যে এনসিপি ও মির্জা ফখরুল সাহেবকে কিন্তু জামাত শিবিরের অনেক নেতারা গিয়ে বলছেন যে স্যার আমরা আপনার পাশে আছি। তো এই টোটালটা মিলেই মনে হয়েছে যে বিএনপির ইন্টারনাল সাবোটিয়ার ছিল, এনসিপিতে পার্টিকুলারলি টার্গেট। এর আগে দেখলাম মাহফুজকে আমেরিকাতে লন্ডনে কিভাবে হেনস্থা করা হয়েছে, আসিফ নজরুলকে করা হয়েছে আপনার সুইজারল্যান্ডে। তো এই পুরো প্রসেসগুলো মানে একটা পর একটা ঘটছে, মানে রাষ্ট্র অথবা সরকার এটাকে রিভিউ করছে না, রিভিউ করে যে এটা যে জায়গাতে হোল্ড করতে হবে, দায়ীদেরকে দোষী সাব্যস্ত করতে হবে, অ্যাকাউন্টেবল করতে হবে, প্রয়োজনে 2-4 জন উপদেষ্টাকে এক কাপড়ে বাড়ি পাঠিয়ে দিতে হবে, এই কাজগুলো করছে না। এবং ইনুস সাহেব যদি ইতিহাসে ফর পস্টারিটি যে তাকে যদি কন্ডেম করা হয়, তার একমাত্র জায়গা থাকবে ইনডিসাইসিভনেস, যে হিস্ট্রি তাকে জাজ করবে যে পলিটিক্সে যেখানে ব্রুটাল হওয়া দরকার ছিল, ডিসাইসিভ হওয়া দরকার ছিল, হি ফেল টু ডু দ্যাট। জুনেস থাকে এই যে ডক্টর ইউনুসের বিষয়ে যে মন্তব্য সবশেষ যে ইতিহাসের বিচারে ডক্টর ইউনুসের যে ভূমিকা এবং সেটা পরে আসি। আমি বিশেষ অনেক কথা হয়েছে মানে আজকে মানে এই ভাষায় ধরেন সমালোচনার ভাষার তো পার্থক্য আছে। আমি দুটো জায়গায় আমরা একটু মানে পয়েন্ট করব। একটা হচ্ছে একটা ভালো তদন্ত হওয়া দরকার পুরো ঘটনার, কারণ উপদেষ্টারা গিয়ে, মাননীয় প্রধান উপদেষ্টা আছেন, উপদেষ্টারা আছেন, তারা তো আছেনই। যেহেতু 3টি দল যদিও প্রতিনিধিত্বমূলক হতে পারতো আরও দলগুলোকে নিয়ে গেলে, কিন্তু তারপরেও 3 দল যখন গেছে, এটা তো আমাদের আন্দোলন অভ্যুত্থানের একটা প্রতিনিধিত্ব হিসেবে গেছে। তার মানে সরকার চেয়েছে যে তার তো নিজের কোনো দল নাই, তারা আন্দোলনকারী অভ্যুত্থানকারীদের সাথে নিয়ে যে একটা প্রতিনিধিত্বের জায়গাটা হাজির করতে, ফলে তারা খুব গুরুত্বপূর্ণ স্টেট গেস্ট, স্টেট রিপ্রেজেন্টেটিভ। মানে এটা মানে আমি একদিক থেকে বলবো যে উপদেষ্টাদের চাইতে উপদেষ্টারা হয়তো পদাধিকার বলে একটা গুরুত্ব আছে, কিন্তু যদি রাজনৈতিক গুরুত্ব দেখেন তো উপদেষ্টাদের চাইতে বেশি, কারণ উপদেষ্টাদের রিপ্রেজেন্ট তো মাননীয় প্রধান উপদেষ্টাই করছেন। গভর্নমেন্ট হিমসেলফ ইজ এনাফ, মানে উনি থাকলে আর তো কাউকে দরকার হয় না, উনি একা গেলেই যথেষ্ট হতো। তাহলে পলিটিক্যাল নেতৃত্বকে নেওয়া হলো কেন? টু শো যে একটা ন্যাশনাল রিপ্রেজেন্টেশন আছে। সেই জায়গাটায় তাদের যে প্রোটোকল থাকা দরকার ছিল রাষ্ট্রীয়ভাবেই, তাদের পার্টিগত প্রোটোকল কেন ভুল হলো, মানে সেটা একটা প্রশ্ন তোলা যেতে পারে যে পার্টি 3টা, মানে আপনারা বলছেন বড় পার্টি তো বটেই, কিন্তু মানে সেই তারা যখন ওখানে যাচ্ছে তাদের যুক্তরাষ্ট্রের প্রচুর সমর্থক আছে না, তারা তো এখানে আসতে পারে, সেইটা একটা নিশ্চয়ই পার্টিগুলো দেখবে। কিন্তু রাষ্ট্র কি করলো মানে, এবং এটা খুবই আশ্চর্য ব্যাপার যে আমি নিজে মাঝখানে আমি ভাবছি যে মহাসচিব সাহেবকে জিজ্ঞেস করব যে এটা কীভাবে সম্ভব হলো। আপনারা তো প্রথমে এসে দাঁড়াবেন, তারপর কোন দিক দিয়ে বের হবেন, কোথায় লোকজন আছে, এটা তো আগে ফাইনাল করবে যে আচ্ছা সবাই অবস্থা। যে শঙ্কার জায়গাগুলো বললেন, না এখন শঙ্কা তো ধরেন, আমি তো তদন্তকারী না, আমি তদন্ত চাইছি যে এটা আসতে হবে, এখানে ষড়যন্ত্র আছে, এখানে কি কেউ তথ্য মানে বিভ্রান্ত করছে, ওইদিকে লোককে থাকতে বলে এদিক দিয়ে বের করে দিয়েছে যেখানে আওয়ামী লীগ আছে, অথবা এসে বলছে কেউ নাই, অথচ মানে সাধারণ লোকের মধ্যে আওয়ামী লীগেররা ঘাপটি মেরে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে কেউ তো প্রতিবাদ করতে পারে, কিন্তু যখন ফিজিক্যালি হামলা করবে, গালিগালাজ করবে, তাসনিম জারাকে যেভাবে গালিগালাজ করা হলো, তারপরে মহাসচিব সাহেব একজন সিনিয়র পলিটিশিয়ান, তাকে অপমান করার চেষ্টা করা হয়েছে, এইটা মানে এই পুরো জিনিসটাই আসলে করতে চেয়েছে, তারা দেখাতে চেয়েছে যে এটা আমরা পারি। এখন এইটার পুরো জিনিসটাতে আমাদের
সরকার ব্যর্থ এবং সরকারের ব্যর্থতার কারণে রাজনৈতিক দলগুলোর সমন্বয়হীনতা তৈরি হয়েছে কিনা সেইটা তদন্ত করা দরকার। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। একেবারে শেষের দিকে একটু ছোট করে, হ্যাঁ ছোট করেই বলি। আর বাকি বিষয়টা তো হয়েছে যে আমি অন্য আলোচনায় না গিয়ে একটু আসবো যে যেটা সারওয়ার তুষার আলোচনা করেছেন। দেখুন এই যে মানে সময় নেই, 5 তারিখের পরে 6 তারিখ, 5 তারিখ রাত থেকে কিন্তু আমরা ক্যান্টনমেন্ট এবং বঙ্গভবন 2 জায়গাতেই আমরা এটা পরিষ্কার করে বলা হয়েছে এবং সিদ্ধান্ত হয়েছে যে ছাত্রদের এঙ্গেজ না করে এখানে কোনো সিদ্ধান্ত হবে না। এবং ছাত্রদের এঙ্গেজ করার জন্য জনাব অধ্যাপক আসিফ নজরুল এবং আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু ছাত্রদের কারণে আসিফ নজরুলের সাথেই তারা কথা বলতে চেয়েছেন। আমি যদি একটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্বকারী, তখনও সেটা সবাই মিলে যে সেটা ঠিক করেছিলেন সেটা আর তখন তাদের কাছে ওইভাবে উপস্থাপন করা হয়নি, ফলে তারা হয়তো কোনো কারণে গ্রহণ করেননি। তারপরের জায়গাটা কিন্তু বল কিন্তু তখন ছাত্রদের কোর্টে, যেহেতু তারা অগ্রণী ভূমিকা রেখেছে। এই যে ধরেন প্রফেসর ইউনুস যে আমাদের প্রধান উপদেষ্টা হবেন, তারা যে প্রস্তাব করলো পুরো স্ট্রাকচার কি হবে, এক পাতার চিলির মতো আমাদের আন্ডারস্ট্যান্ডিং হবে কিনা, এটি তো দরকার ছিল। হোয়াই আমরা ছাত্রদেরকে জায়গাটা আনলাম যে সবার সাথে আলোচনা করে এটা আপনারা ঠিক করেন, কোনো আলোচনার উদ্যোগই কিন্তু আমরা দেখিনি। ফলে আমরা বলবো যে এগেইন আমি ইতিহাসের স্বার্থে এটা মানে কোনো দোষারোপের স্বার্থে না, এই যে ওই জায়গায় যে আমাদের একটা ঐক্যবদ্ধ অবস্থান নেওয়া দরকার ছিল রাজনৈতিক দলগুলো, এবং ছাত্র হইতে পারতো তার ক্যাটালিটিক এজেন্ট, যে কারণে তাদের উপর দায়িত্বটা দেওয়া হলো। দ্যাট ওয়াজ ফেইলড। দায়কার সেটা আমরা পরে বলবো, কিন্তু ফেইলড, ওই ফেইলিয়ার জায়গাটা আজকে অনেক কিছু। আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখন আজ এ পর্যন্ত। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।